এটা so this topic is very sensitive topic, টেন্স। ঠিক আছে, দেখেন একটা জিনিস আপনাকে আমি বলি, এই টেন্সে আপনি যেটা পড়ছেন, হ্যাঁ, আপনার ধরেন এই যে কি বলে, একটু দাঁড়ান আমি আমার ল্যাপটপে ঢুকি। আপনি যেটা পড়ছেন আপনার এই যে টেন্সে ধরেন এই যে ইন্টারমিডিয়েট থেকে বা ক্লাস 4-5 থেকে আপনি যে টেন্সটা পড়ে আসছেন, আমরা বেসিক্যালি আপনার সাথে ওই টেন্সটা নিয়ে না কথা বলবো না। ঠিক আছে, উই উইল বি টকিং সামথিং কমপ্লিটলি ডিফারেন্ট। আপনি যে টেন্সটা পড়ছেন সেটা রিটেন টাইপের একটা টেন্স পড়ছেন, আই নো, কিন্তু আমরা ওই ডিসকাশনটায় যাব না। আমরা যেটা যাব সেটা হচ্ছে একেবারেই ভিন্ন কিছু। ঠিক আছে, কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ দাদা। তো একটু দাঁড়ান। আপনার স্ক্রিনে কি দেখতে পাচ্ছেন? টেন্স লেখাটা দেখতে পাচ্ছি দাদা। টেন্স একটু টেন্স দাঁড়ান, লেখা দেখতে দেখি পাচ্ছি। রেকর্ডিংটা হচ্ছে কিনা একটু দেখি। হ্যাঁ, কি বলাই না। টেন্স ঘটনাটা কি কি হইলো? প্রোগ্রামে গেলে কি জুম আছে? সেভ হতেছে কোন জায়গায় আছে? একটু দাঁড়ান তো। এখন আছে না? ইউজার সারফেস, এখানেই তো মনে হয় জুম থাকার মতো। হয়ে গেছে। ডকুমেন্টে গিয়ে এই যে জুম পাইছি, ইয়েস। আজকে হচ্ছে কয় তারিখ যেন? হুম, এই যে 1/31, ইয়েস পাইছি, হ্যাঁ। থ্যাংক ইউ। সো উই আর অ্যাকচুয়ালি নট গোয়িং টু শেয়ার দ্য কমন কনসেপ্ট অফ টেন্স। আমরা টেন্সটাকে শিখবো একেবারে একটা ভিন্ন অ্যাপ্রোচে, সামথিং যে অ্যাপ্রোচটা আপনি পড়েন নাই কখনো। সো টেন্সটা আমরা বেসিক্যালি 2টা বা 3টা ক্লাসে আলোচনা করি। সো প্রথম আলোচনাটা আপনার কাছে খুব মনোটোনাস মনে হবে, লেটার হ্যাঁ, আপনার কাছে। আপনার কাছে ঠিক আছে, সো কাইন্ডলি ধৈর্য আর ধরে চলতে তো আমার সবাই অডিও অফ রাখেন। যে ওয়েতে আমি আপনাদের ক্লজ পড়িয়েছি, একদম প্রথম ক্লাসে কি পড়েছিলাম, যে এই ধরেন হাই হ্যালো, আই লাভ ইউ, ইউ হেট মি, অ্যান্ড ইউ হ্যাভ সিন আমরা কিভাবে স্টেপ বাই স্টেপ ফর্মুলা অ্যাপ্লাই করে একদম র্যাডিক্যাল একটা অবস্থানে গিয়েছি। একইভাবে আমরা টেন্সটাকেও সাজিয়েছি। ঠিক আছে, সো লেটস ডিসকাস দ্য কনসেপ্ট অফ টেন্স। ফার্স্ট অফ অল আমরা শিখবো টেন্স ইজ অফ, বলেন তো দেয়ার আর হাউ মেনি টাইপস অফ টেন্স? 3 টাইপস দাদা। আমরা 3 টাইপস বলি না, আমরা বলি দেয়ার আর 2 টাইপস অফ টেন্স। হ্যাঁ, এটা একটা মজার ব্যাপার। আমরা আমাদের আলোচনাতে বলবো টেন্স হচ্ছে বেসিক্যালি 2 প্রকার। এগুলো আমি just বানিয়েছি, এগুলোর কোনো কোনো ভিত্তি নাই, সে সত্যি না মিথ্যা। ঠিক আছে, দেয়ার আর 2 টাইপস অফ টেন্স। কি কি সেটা? একটা হচ্ছে রিয়েল টেন্স, আর একটা হচ্ছে আনরিয়েল টেন্স। আমি বানাইছি। ঠিক আছে, তো দেয়ার আর 2 টাইপস অফ টেন্স, একটা হচ্ছে গিয়ে কি রিয়েল টেন্স, আর একটা হচ্ছে গিয়ে আনরিয়েল টেন্স। ঠিক আছে, এখন এই রিয়েল টেন্স ভার্সেস আনরিয়েল টেন্স, আপনি বলতে পারেন যে ভাই এই ক্লাসিফিকেশনটা আমরা কোথাও দেখি নাই, এটা কোত্থেকে আসলো? গুড কোশ্চেন দেন। আর মূলত আপনি টেন্স বলতে যে টেন্সটা পড়ে আসছেন, যেমন ধরেন প্রেজেন্ট টেন্স, ঠিক আছে, তারপর ধরেন পাস্ট টেন্স, হ্যাঁ, তারপর ধরেন ফিউচার টেন্স পড়ে আসছেন, দিস অল আর দ্য এক্সাম্পল অফ প্রেজেন্ট টেন্স। এগুলো সবই প্রেজেন্ট টেন্সের এক্সাম্পল। তাহলে হোয়াট অ্যাবাউট দ্য আনরিয়েল টেন্স? এই আনরিয়েল টেন্সটা আসলে কোনটা? মূলত টেন্সের একটা বিশাল আলোচনা হচ্ছে আনরিয়েল টেন্স, যা আমাদের কখনোই পড়ানো হয় নাই, বা পড়ানো হয়েছে ইন সাচ এ ম্যানার দ্যাট ইজ নট ইফেক্টিভ ফর আস। মূলত এই আনরিয়েল টেন্সটা কোনগুলো আমি বলি আপনাকে, যেমন ধরেন আনরিয়েল কন্ডিশন, ঠিক আছে, তারপর ধরেন এই যে মডালস, হ্যাঁ, এই এই বিষয়গুলো সবই হচ্ছে আপনার আনরিয়েল এর মধ্যে গিয়ে পড়ে।
আর রিয়েল কোনটা, এই যে ডিরেক্টলি প্রেজেন্ট টেন্স নামে যেটা পড়ছেন, এটা হলো রিয়েল টেন্স। আর এই আনরিয়েল কন্ডিশন মডেলস এগুলো যখন পড়তে যাবেন তখন দেখবেন যে রিয়েল টেন্সটাকে আমরা কিভাবে আনরিয়েল ফরম্যাটে সাজাতে পারি। সো দিস ইজ দ্য বিউটি অফ টেন্স, ঠিক আছে? তো আমরা প্রথমে রিয়েল টেন্সই থাকবো, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচারই থাকবো। আবার আমরা আরেকটা জিনিস জানি যে এই যে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এদেরকে আবার ভাগ করা হয়েছে। কি কি ভাগে ভাগ করা হয়েছে? যেমন ধরেন এদেরকে আমরা ভাগ করেছি হচ্ছে 4 ভাগে। সেগুলো কি কি? একটা হচ্ছে ইনডেফিনিট, ঠিক আছে? হুম, আমরা এটাকে সংক্ষিপ্ত নামগুলো লিখে দিচ্ছি আগে ভাগে বোঝার জন্য। ইনডেফিনিট, হ্যাঁ। তারপরে হচ্ছে গিয়ে কি, প্রেজেন্ট প্রোগ্রেসিভ। কন্টিনিউয়াস, ঠিক আছে? সরি, আমরা বললাম যে কন্টিনিউয়াস, সি। কন্টিনিউয়াস মানে কি, সি। তারপরে হচ্ছে আমরা পড়েছি কি, সরি, আমরা পড়েছি হচ্ছে পারফেক্ট, ঠিক আছে? আমরা পড়েছি কিন্তু এগুলা। তারপরে পড়েছি কি, পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে? এগুলো কাজে লাগবে দেখবেন। এখন আহ, যদি বলা হয় যে তাহলে প্রেজেন্ট টেন্স কয় প্রকার, আপনি খুব সিম্পলি বলবেন যে ভাই প্রেজেন্ট টেন্স এই 4 প্রকার। যদি বলা হয় তাহলে পাস্ট টেন্স কয় প্রকার, আপনি বললেন যে এই 4 প্রকার। ফিউচার টেন্স কয় প্রকার, এই 4 প্রকার। সো দেয়ার আর 12 টাইপস অফ রিয়েল টেন্স। কিন্তু এখানে বললাম কি, যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। লুক, I have made the classification clear for you. Present indefinite tense, তারপর কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট কে আমরা দেখবেন যে P.IND বলতেছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস দেখবেন আমরা পিসি বলতেছি। প্রেজেন্ট পারফেক্টে দেখবেন পিপি বলতেছি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দেখবেন পিপিসি বলতেছি। তো এই সাংকেতিক নামগুলোর সাথে একটু ক্লিয়ার থাকতে হবে, সো দ্যাট উই ক্যান মেক দ্য ডিসকাশন মোর এন্ড মোর স্মুথ, ঠিক আছে? স্মুথ আর করতে পারি। সো এটা আমরা বুঝে গেছি, না বুঝার কিছু নাই এখানে। একটা জিনিস বলবো, এখানে দেখবো যে 2 ধরনের কন্টিনিউয়াস আছে। একটা হলো শুধু কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর একটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। তো দেখবেন টোফেল বা আমেরিকান গ্রামার গুলো দেখবেন যে তারা এই কন্টিনিউয়াস 2 ভাগে ভাগ করছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পারফেক্ট কন্টিনিউয়াস। তো প্রেজেন্ট কন্টিনিউয়াসে ওরা প্রেজেন্ট প্রগ্রেসিভ বলে, আবার অনেকে দেখবেন যে প্রেজেন্ট সিম্পল কন্টিনিউয়াসও বলে। So আমরা জেনে রাখবো যে কন্টিনিউয়াস সেন্সটা কিন্তু 2 প্রকার, একটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল কন্টিনিউয়াস বা প্রেজেন্ট প্রগ্রেসিভ, আর একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে? এখন প্রেজেন্ট টেন্সের এই 4টা টেন্সের মূল বৈশিষ্ট্যের প্রথম যেটা আমাদের পড়তে হবে সেটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের আপনার আমরা যদি একটু আলোচনা করি, আমাদের প্রথমেই বুঝতে হবে যে এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে। আমরা যখনই জিজ্ঞেস করি তোমরা কি বলতে পারবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে, এই ছেলে মেয়ের একটা কি বলে, একটা রাউন্ড অ্যাবাউট একটা সিচুয়েশন বলে, ঠিক আছে? মানে পারফেক্ট কিছু বলে না, একটা রাউন্ড অ্যাবাউট কথাবার্তা বলে। যেমন আমি যদি বলি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে, অনেকে বলে যে ভাই কোনো কাজের হ্যাবিট কে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলা হয়। এখন কোনো কাজের হ্যাবিট কে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলা হয় এটা কিন্তু কোনো ডেফিনেশন না, এটা একটা এক্সাম্পল। আমি কি কতটা ক্লিয়ারলি আপনাকে স্পষ্ট হয়ে বুঝতে পেরেছি? হ্যাঁ দাদা। বুঝতে পেরেছি। আবার এটা ভাবেন না যে আমি আপনাকে ওই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয়, ওগুলো আপনাকে আমি পড়াবো না। কারণ আমি ধরে নিচ্ছি আপনি ওগুলো পারেন, ঠিক আছে? কারণ ওগুলো এখন আর পড়ার মতো বয়স আপনাদের নাই। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মূল ক্যারেক্টারিস্টিক্স কি আমরা একটু বলি। প্রথমে মনে রাখবেন টেন্স ইজ অল অ্যাবাউট টাইম। সবার আগে সুন্দর করে নোট করে নেবেন খাতার উপরে। কি লিখে নিব আমরা? টেন্স ইজ অল অ্যাবাউট টাইম। ওকে উপরে লিখে নিচ্ছি যে টেন্স ইজ অল অ্যাবাউট টাইম। টেন্স হচ্ছে কিসের আলোচনা ভাই? টেন্স হচ্ছে আমার মূলত সময়ের আলোচনা। আমি এখানে যা কিছুই বলবো, এভরিথিং উইল বি সামহাউ কানেক্টেড টু টাইম, ঠিক আছে? তো যখন আমি বললাম প্রেজেন্ট ইনডেফিনিট,
ইনডেফিনিট মানে কি, যেটা ডেফিনিট না, অর্থাৎ যেই টেন্সে টাইমটা ডেফিনিট না সেটাই হলো প্রেজেন্ট ইনডেফিনিট। আমি লিখলাম, দ্য টাইম অফ দিস টেন্স ইজ নট ডেফিনিটলি নোন। এটা টাইমটা সঠিকভাবে আমাদের জানার নেই। ঠিক আছে, এখন এখানে আমরা টেন্স ওয়ার্ডটা না বলে আমরা বলতে পারি দ্য টাইম অফ দিস অ্যাকশন। অ্যাকশন ওয়ার্ডটা সুন্দর লাগে, বা আরো সুন্দর করে বলে আমরা বলতে পারি কি, ভার্ব। ক্রিয়াটার যে সময়, সেই সময়টা আমার নিকট এম, সঠিকভাবে জানা নাই। কিরকম দেখেন, আমি যদি আপনাকে বলি যে আই আই ইউজুয়ালি লিভ মাই বেড অ্যাট 6:30 AM। আর বলতে পারেন, ভাই আপনি 6:30 বলে দেওয়ার পর আপনি কেমনে বলেন যে টাইমটা এখানে ডেফিনিট না? আপনি দেখেন তো ভাই, আমি কি বলছি যে আজকে 6:30, আগামীকালে 6:30, না গতকালে 6:30? আমি বলছি যখন আপনি ডেফিনিট করে বুঝাবেন যে অমুক দিনে 6:30, তখন এটা দেখবেন প্রেজেন্ট ইনডিফিনিট প্রকাশ হবে না, তখন অন্য কোনো টেন্স। যেমন আমি আগামীকাল 6:30 ঘুম থেকে উঠবো, আই উইল। আমি গতকাল 6:30 উঠছি, আই লেফট পাস্ট। আমি আজকে সকালে 6:30 উঠছি, আই হ্যাভ লেফট মাই বেড অ্যাট 6:30 AM টুডে। তো আপনি যখন এই 6:30-কে নির্দিষ্ট করে ফেলতেছেন কোনো একটা দিনের জন্য বা কোনো একটা মোমেন্টের জন্য, তখন কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা যাচ্ছে না। ঠিক আছে, তখন অন্য যে কোনো হয় প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট বা ফিউচার ইনডিফিনিট, কোনো না কোনো টেন্সে লিখতে হচ্ছে যদি আপনি 6:30 কবে কার এটাকে নির্দিষ্ট করতে চান। তার মানে এখানে 6:30টা কিন্তু নির্দিষ্ট না, রেদার এটা একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া দিচ্ছে। আমরা তাই লিখবো যে গিভ ইউ ইট ক্যান গিভ অ্যান অ্যাবস্ট্রাক্ট আইডিয়া অফ দ্য অ্যাকশন। এই অ্যাকশনটা সম্পর্কে একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া দিতে পারে। কিরকম, আই ইউজুয়ালি লিভ মাই বেড, এখানে অ্যাকশনটা টাইমটা আমরা জানি না। ঠিক আছে, এটা মূলত বোঝাচ্ছে আপনার একটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট। ভালো করে দেখেন, এই কথাগুলো পড়ছেন যে হ্যাবিচুয়াল ফ্যাক্ট বোঝায়, কিভাবে বোঝায় সেটা কিন্তু আলোচনা ছিল না কোনো বইয়ে। এই যে হ্যাবিচুয়াল ফ্যাক্ট আসছে। তারপরে আরো একটা মজার বিষয় আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যখন বলা হয় এটা কখনো ঘটে না। আমি যদি বলি আমি সকাল 6টা বাজে ঘুম থেকে উঠি, এর মানে কিন্তু এই না যে এখন 6:30 আমি ঘুম থেকে উঠতেছি। ঠিক আছে, কারণ কি, কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যখন বলা হয় তখন কোনো অ্যাকশনকে বোঝায় না। আমরা কি লিখবো, ইট ডাজ নট ইউজুয়ালি, ঠিক আছে, শো এনি অ্যাকশন, ঠিক আছে, when it is used in when it is used, মানে কি, যখন এই টেন্সটাকে ব্যবহার করা হয় এটা আসলে কোনো অ্যাকশনকে সাধারণত বুঝায় না। ঠিক আছে, আমি যদি বলি যে আই আই আপনি বলতে পারেন কি যে আই লাভ বাংলাদেশ, ইউ লাভ বাংলাদেশ এটা কিন্তু কোনো অ্যাকশনকে বুঝাচ্ছে না, বরঞ্চ ইউ হ্যাভ সাম ফ্যাসিনেশন, ইউ হ্যাভ সাম ফন্ডনেস রিগার্ডিং বাংলাদেশ, সেটাকে বোঝাচ্ছে। আমি যদি বলি আমি ক্লাস 6-এর ছাত্র, আমি ক্লাস 1-এর ছাত্র, আই এম স্টুডেন্ট অফ ক্লাস 1, ঠিক আছে, বা আমি যদি বলি আই এম ইলিটারেট, আমি মূর্খ, আমি মূর্খ, এটা কোনো অ্যাকশনকে বোঝায় না, এটা আমার একটা এডুকেশনাল স্টেট বা এডুকেশনাল কোয়ালিফিকেশনকে বোঝাচ্ছে। সো ওয়ান অফ দ্য মোস্ট manifested example, or sorry, characteristics or বৈশিষ্ট্য of present indefinite tense is that it usually does not show any action, rather it gives an abstract sense। কথাটা কি বুঝতে পারছেন কি বলছি? হ্যাঁ দাদা। সবাই বুঝতে পেরেছেন? একটু বলবেন প্লিজ। না ভাইয়া, এটা আরেকবার একটু বুঝে দিবেন। আপনি প্রথম থেকে ছিলেন ক্লাস, একটু বলেন প্লিজ। ভাইয়া শুরু থেকেই ছিলাম। ওকে, আমরা কি বলেছি, আমরা বলেছি যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কোনো অ্যাকশন রানিং বুঝাবে না, রাদার এটা একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া দিবে।
তা আমি যদি বলি যে আমি সাধারণত সকাল 6টার সময় ঘুম থেকে উঠি, এখন আপনি বলতে পারেন ডেফিনিট টাইম দিবে না বলছেন, তারপর তো ডেফিনিট টাইম দিচ্ছেন 6টা 30, কিন্তু খেয়াল করে দেখেন এই 6টা 30 কতটা কিন্তু ডেফিনিট না। কারণটা কি? আমি যদি বলি আমি আজকে সকাল 6টা 30-এ উঠেছি, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে। আমি গতকাল 6টা 30-এ ঘুম থেকে উঠেছি, আমাকে পাস্ট ইনডিফিনিট লিখতে হয়েছে। আমি আগামীকাল 6টা 30-এ উঠবো, এটা ফিউচার ইনডিফিনিট টেন্সে লিখতে হবে। সো এই 6টা 30 কিন্তু কোনোভাবেই ফিক্সড করে কোনো কিছুকে বলে নাই। ঠিক আছে? এটা কি তাদের কি বোঝাচ্ছে? এটা আপনার একটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট বোঝাচ্ছে যে আপনি রেগুলারলি সাধারণত 6টা 30-এ ঘুম থেকে উঠেন। এই যে সে তার নর্মাল আইডিয়াটা না দিয়ে একটু অ্যাবস্ট্রাক্ট আইডিয়া দেওয়ার চেষ্টা করছে, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা বড় ক্যারেক্টারিস্টিক্স। ও সাধারণত কোনো অ্যাকশনকে বোঝায় না, ও একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া দেওয়ার চেষ্টা করে, বিমূর্ত ধারণা। গট ইট? জি ভাইয়া, বুঝতে পারছি ভাই। ওকে, তাহলে আমরা এটা বুঝতে পারলাম। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এই জিনিসটা ছাড়াও আরো বেশ কিছু বিষয় আছে। কিরকম? যেমন ধরেন সায়েন্টিফিক ট্রুথ। ঠিক আছে? অবশ্য আপনাদের এগুলো লাগবে না, দরকার নেই, আলোচনার দরকার নেই, তাই শুধু শুধু বক বক করে লাভ নেই, টাইম নষ্ট হবে। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা বুঝলাম, ঠিক আছে? এখন আমরা আলোচনা করব কি, এখন আমাদের সেকেন্ড টেন্স তাহলে কি বলেন তো একটু বুদ্ধি করে। কন্টিনিউয়াস টেন্স দাদা। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা জানি যখনই আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আলোচনা করব, আমাদের কন্টিনিউয়াস টেন্স কয় প্রকার প্রেজেন্টে? এক প্রকার না দুই প্রকার বলেন? দুই প্রকার দাদা। আমাদের কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আপনার দুই প্রকার। একটা কি? প্রেজেন্ট সিম্পল কন্টিনিউয়াস টেন্স, আর একটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। লাগলো কিন্তু একটা ঝামেলা। খেয়াল করে দেখেন দুইটার মধ্যেই একটা জিনিস কমন, সেটা কি? কন্টিনিউয়াস ওয়ার্ডটা কিন্তু কমন। দুইটা যদি কমন হয়ে থাকে, কন্টিনিউয়াস মানে কি? কন্টিনিউয়াস মানে হলো চলমান। আই রিপিট, কন্টিনিউয়াস মানে হলো কি? চলমান। চলমান কি? অ্যাকশনটা ঘটতেছে। এই যে আমি নোট দিলাম, নোটটা লিখবো কি? যে বোথ ইন্ডিকেট দ্যাট দ্য অ্যাকশন ইজ টেকিং প্লেস নাও। দুইটাই কি বুঝাবে? যে অ্যাকশনটা এখন ঘটতেছে এই মুহূর্তে, ঠিক না? বলেন তো এখানে দ্যাট দিয়ে যে ক্লজটা লিখলাম, এটা কি ক্লজ হবে? নাউন ক্লজ। নাউন ক্লজ। কারণ এখানে মেন ক্লজটা কি? যে বোথ ইন্ডিকেট ইট। ইট। এই ইটের জায়গাতে কি আসলো? নাউন ক্লজটা আসলো। তাহলে দুইটাই কি বোঝায়? যে অ্যাকশনটা এখন ঘটতেছে। কিরকম? এই দেখেন, আমি যদি বলি যে আই এম প্লেইং, আমি খেলতেছি, মানে এই যে এখন রাত 11টা 15 বাজে, এই মুহূর্তে আমি খেলতেছি। আমি যদি বলি আই হ্যাভ বিন প্লেইং, ভাই এটাও কিন্তু বোঝাচ্ছে কি আমি এখন খেলতেছি। ঠিক আছে? হ্যাঁ, পার্থক্য আছে মিনিং এ, সেটা পরের বিষয়, কিন্তু দুইটাই মিন করতেছে যে অ্যাকশনটা কিন্তু এই মুহূর্তে ঘটতেছে। ব্যাপারটা কি বুঝতে পারছেন? হ্যাঁ দাদা। তাহলে এখন প্রশ্ন আসতে পারে, দুইটাই যদি বলে যে ভাই ব্যাপারটা এই মুহূর্তে ঘটতেছে, তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স? খেয়াল করে দেখেন, এটা সিম্পল কন্টিনিউয়াস, আর এটা হলো কি পারফেক্ট। পারফেক্ট মানে কি? যথাযথভাবে। তো সিম্পল কন্টিনিউয়াস শুধুমাত্র বুঝাবে যে দ্যাট দ্য অ্যাকশন ইজ টেকিং প্লেস নাও, এর বাইরে আর কিছুই বুঝাবে না। আই রিপিট, সিম্পল কন্টিনিউয়াস এর মূল ক্যারেক্টারিস্টিক্সই হচ্ছে গিয়ে কি? যে দ্য অ্যাকশন ইজ টেকিং প্লেস নাও, এর বাইরে কিছুই বুঝাবে না। আমি লিখে দিচ্ছি যে প্রেজেন্ট সিম্পল কন্টিনিউয়াস টেন্স ক্যান অনলি ইন্ডিকেট that the action is taking place now। এটা ছাড়া সে আর কোনো কিছু বলতে পারবে না, বুঝতে পারবে না। আই এম ইটিং রাইস, মানে এখন যে 10টা 17 11টা 17 বাজে, এই মুহূর্তে বসে বসে আমি খাইতেছি। এর বাইরে আর কোনো কিছু করার মতো ক্যাপাসিটি নাই এই টেন্সটার, শুধু এইটুকুই সে বুঝাবে। এখানে আপনি হয়তো ছোটবেলায় পড়ছেন যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, ঠিক আছে, নাও ইউজ করে, হ্যাঁ, এট দিস মোমেন্ট ইউজ করে। এই ফালতু আলোচনাগুলো আমাদের রাইটিং এ লাগবে না, আমাদের কি লাগবে সেটা আসতেছে, আমি আমার গ্রাউন্ড তৈরি করে নিচ্ছি।
সো প্রেজেন্ট সিম্পল কন্টিনিউয়াস টেন্সের মূল নেচারটা হচ্ছে এই মুহূর্তে অ্যাকশনটা ঘটতেছে, এর বাইরে আর কোনো কিছুই সে বোঝাতে পারে না। কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি হতে পারে, বেশ কিছু জিনিস বোঝায়। ঠিক আছে, কি কি বোঝায় দেখেন। আমরা লিখবো যে প্রেজেন্ট, কি বানান লিখলাম এটা, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি কি করতে পারে আমরা দেখি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি কি করতে পারে দেখেন, ও কি কি বোঝাবে আপনাকে দেখেন। হ্যাঁ, নম্বর ওয়ান, এক নম্বর কি বলবে, যে সেইস সে বলে, দ্যাট দ্য অ্যাকশন ইজ টেকিং প্লেস নাও। এছাড়াও সে কি করতে পারে, গিভস এ পারফেক্ট সেন্স অফ টাইম ইফ নিডেড, কি দরকারি হয়। তারপরে কি করতে পারে, ক্যান অলসো গিভ অ্যাবস্ট্রাক্ট সেন্স, সে দরকার হলে কি করতে পারে, আপনার অ্যাবস্ট্রাক্ট একটা সেন্স দেওয়ার ক্যাপাসিটিও সে কিন্তু রাখে। আমরা আমরা প্রত্যেকটা লাইনকে এক্সপ্লেইন করব, ভয় পায়েন না যে ভাই কি ফাঁকি দিয়ে চলে যাবো কিনা একটু। হ্যাঁ, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে শুধুমাত্র একটা মিল হচ্ছে গিয়ে কি, এই এই জিনিসটাতে এসে, আর কোথাও কোনো মিল নাই, যে টেকিং প্লেস। এখন দেখেন বাকিগুলা কি হবে আমরা একটু দেখি আসেন। সে টাইমিং সেন্স দিতে পারে, কিরকম, যে আই হ্যাভ বিন প্লেইং সিন্স মর্নিং বললেন মনে করেন, বা বলতে পারেন যে ফর 2 আওয়ার্স। নানান ভাবে আপনি কিন্তু টাইমিংটা বলতে পারেন, যে আই হ্যাভ বিন প্লেইং সিন্স মর্নিং বা ফর 2 আওয়ার্স, যেটাই মন চায় বলেন। তো এটা কি বলতেছে, এটা কিন্তু বলতেছে যে হ্যাঁ অ্যাকশনটা এখন ঘটতেছে, আমি খেলতেছি, কিন্তু কতক্ষণ ধরে, 2 ঘন্টা ধরে। ঠিক আছে, এটা বুঝতে পারছেন না, একটু বলেন তো বুদ্ধি করে। জি হ্যাঁ দাদা। দাদা। তার মানে কি, আমি এখন খেলতেছি এবং 2 ঘন্টা ধরে খেলতেছি। তার মানে সে কি বললো, এই 1 নম্বর কথাটা এবং 2 নম্বর কথাটাকে সে সিদ্ধ করলো যে হ্যাঁ এই মুহূর্তে অ্যাকশন ঘটতেছে, এবং দরকার হলে আমি কি করতে পারছি, টাইম দিতে পারছি। এখন দেখেন এই একটা বাক্য দিয়ে আপনি দুটো জিনিসকে ক্লিয়ার করছেন। এখন অ্যাবস্ট্রাক্ট সেন্সটা কখন দিতে পারে, এটা কিন্তু একটা চিন্তার বিষয়। এই অ্যাবস্ট্রাক্ট সেন্সটা আপনার আসলে অনেক কিছু হইতে পারে। সো বিফোর দ্যাট আমি একটু ওয়াশরুম থেকে আসি, 2 মিনিট সময় দেন আমাকে। সবাই আমাকে শুনতে পাচ্ছেন?
হ্যাঁ দাদা। জি দাদা। এখন দেখেন আমরা কি বললাম যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি করে বলবে যে অ্যাকশনটা এখন ঘটতেছে, ঠিক আছে? আচ্ছা গেল। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি কি বলবেন যে পারফেক্ট সেন্স অফ টাইম দেয়, ওটাও ক্লিয়ার হইলেন, ঠিক আছে, ভালো কথা, এভরিথিং ইজ ক্লিয়ার টু আস। এখন প্রশ্ন হইতেছে যে আচ্ছা আমাকে একটু সময় দেন, দেখি দিই তো এখানে ভিডিওটা কেমন আসছে, একটু দাঁড়ান ভাই, হ্যাঁ। ঠিক আছে, এখন ধরেন অ্যাবস্ট্রাক্ট সেন্সটা আসলে সে কি হয়ে যেতে পারে, এই জিনিসটা একটু দেখেন, আপনাকে আমি বলি। দেখেন, হ্যাঁ, ধরেন আপনাকে আমি বললাম, যেমন ধরেন চিটাগাংয়ের খুব বিখ্যাত একজন প্লেয়ার হলো তামিম ইকবাল। তা আমি বললাম যে তামিম হ্যাজ বিন প্লেইং ভেরি ওয়েল, ঠিক আছে, ফর 2 আওয়ার্স। আমি আপনাকে বললাম কিরে দোস্ত তুই কোন জায়গায়? আপনি বললেন দোস্ত আমি তো এখন মিরপুর স্টেডিয়াম বসে আছি, হ্যাঁ। তো আমি বললাম দোস্ত তামিম কেমন খেলতেছে? আপনি বললেন আরে তামিম তো 2 ঘন্টা ধরে খুব ভালোই খেলতেছে। তামিম হ্যাজ বিন প্লেইং ভেরি ওয়েল ফর ফর 2 আওয়ার্স। এখন এর এই কথাটার অর্থ কি? অ্যাকশনটা এখন ঘটতেছে, তামিম এখন মাঠে পিচের উপরে আছে, সে ব্যাটিং করতেছে খুব ভালো। এখন আপনি যদি এই কথাটাকেই এই সময়টা বাদ দিয়ে দেন, তামিম হ্যাজ বিন প্লেইং ভেরি ওয়েল, তখন মিনিংটা কি হবে? তখন মিনিংটা হবে তামিম এই মুহূর্তে ভালো খেলতেছে, কিন্তু 2 ঘন্টা মেনশন করেন নাই, কিন্তু যেহেতু আপনি প্রেজেন্ট পারফেক্ট সেন্স ইউজ করেছেন তার মানে সে অনেকটা সময় ধরে ভালো খেলতেছে, এটা বুঝাইতেছে। এইবার দেখেন একটা ঝামেলা আছে। মনে করেন আপনি বললেন যে আপনারা হইলেন কি তামিম বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড রেডি করতেছেন। এখন এক পক্ষ বলছে তামিমকে নেওয়ার দরকার নেই, আপনি দাঁড়ায় কইলেন যে ভাই তামিমকে নিবেন না কেন, তামিম হ্যাজ বিন প্লেইং ভেরি ওয়েল, ঠিক আছে, ফর 2 মান্থস, 2 মাস ধরে তামিম তো খুব ভালো খেলতেছে। এইটা কিন্তু মোটেও কোনো অ্যাকশনকে বোঝাচ্ছে না। 2 মাস ধরে কেউ ব্যাটিং করতে পারে না, যে পিচে নামছে 2 মাস ধরে ব্যাটিং করতেছে। এইটা মূলত বুঝাচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট সেন্স। এটা কি বুঝাচ্ছে? এটা বুঝাচ্ছে যে তামিমের বিগত 2 মাসের আপনার যে পারফরমেন্স, সেই পারফরমেন্সটা ভালো। কি বলছে বুঝতে পেরেছেন? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ দাদা। জি স্যার। কি বললাম যে লাস্ট 2 মাসের পারফরমেন্স হলো গুড। এখন ধরেন উনি আহ, এই কথাটাকেই, সময়টাকে উল্লেখ না করে বলল, কেন তামিমকে নিবেন না কেন, তামিম হ্যাজ বিন প্লেইং ভেরি ওয়েল। এই ক্ষেত্রেও তিনি বুঝাচ্ছেন তামিম ইকবালের এই মুহূর্তে ব্যাটিং করতেছে তা না, এই মুহূর্তে তার পারফরমেন্সটা ভালো, কিন্তু মোটামুটি ভালো একটা সময় ধরে ভালো, কিন্তু সে এক্সাক্ট টাইমিং বুঝাতে চাচ্ছে না। কথাটা কি বুঝতে পারছেন? হ্যালো। হ্যাঁ দাদা। তার মানে দেখেন এইখানে তামিম হ্যাজ বিন প্লেইং ভেরি ওয়েল, আবার একটু উপরেই তামিম হ্যাজ বিন প্লেইং ভেরি ওয়েল, দুই জায়গায় কিন্তু 2 রকম মিনিং হয়ে গেল। এক জায়গায় একটু আগে মিন করছে তামিম অনেকটা সময় ধরে ভালো ব্যাটিং করতেছে, আর একটা মিন করতেছে তামিম ইকবালের রিসেন্ট সময়ের পারফরমেন্স ভালো যাচ্ছে। একই বাক্য 2 জায়গাতে 2 রকম মিনিং করতে পারে, যদি আপনি বিষয়টা ধরতে পারেন। কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ দাদা। তো আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে পড়াশোনা করতে হবে, কোনো অল্টারনেটিভ নাই। দেখেন একই বাক্য 2 রকম মিনিং করতেছে, ঠিক আছে। সো আপনি যখনই আহ, চিন্তা করতে যাবেন তখন আপনাকে চিন্তা করতে হবে যে দ্য ওয়ে ইউ আর অ্যাকচুয়ালি এক্সপ্রেসিং ইউর স্টেটমেন্টস, কোন ভাবে আপনি এক্সপ্রেস করতে চাচ্ছেন সেটা হলো মূল কথা, ঠিক আছে। সো দিস ইজ দ্য সিমিলারিটিজ অ্যান্ড ডিফারেন্সেস বিটুইন প্রেজেন্ট সিম্পল কন্টিনিউয়াস টেন্স অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট সিম্পল কন্টিনিউয়াস টেন্স শুধুমাত্র এটা বোঝায় যে এই মুহূর্তে এটা ঘটতেছে। অন দ্য আদার হ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ক্যান রেফার 3 different things. One,
অ্যাকশনটা এখন ঘটতেছে। টু, পারফেক্ট সেন্স অফ টাইম। থ্রি, যে একটা অ্যাবস্ট্রাক্ট সেন্স দিতে পারে। আচ্ছা, এখন আমরা বুঝলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে, আমরা বুঝলাম প্রেজেন্ট সিম্পল কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে, আমরা বুঝলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। এই সব কিছুর মধ্যেখান দিয়ে আমাদের একটা টেন্স কিন্তু বাদ পড়ে গেছে। সেই টেন্সটা কি বলেন তো বুদ্ধি করে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স, এন্ড দিস ইজ দ্য অনলি টেন্স। যদি বাংলাদেশে জিজ্ঞেস করা হয় যে এটার ডেফিনেশন কি, দেখবেন কোনো ডেফিনেশন নাই। একটা কথা বলো অনেকেই, কোনো কাজ এইমাত্র করা হয়েছে যার ফলাফল এখনো বিদ্যমান আছে। তারপর দেখবেন নিয়ার পাস্ট, যদি বলা হয় এক্সপ্লেইন করো হাউ টু এক্সপ্রেস নিয়ার পাস্ট, দেখবেন কিচ্ছু কইতে পারেন না। আপনারা কি একটু বলেন দেখি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ডেফিনেশনটা কি হইতে পারে? হ্যালো, ক্যান এনিওয়ান টেল মি দ্য ডেফিনেশন অফ প্রেজেন্ট পারফেক্ট টেন্স? বলেন শুনি, পারলে থ্যাংক ইউ, বললে সমস্যা নেই, বলেন। দাদা ভার্বের একটা আহ, মানে একটা অ্যাকশনের পারফেক্ট কিছু পাওয়া যাবে। এটা কিছু হইলো? এটা কি বুঝাইছেন? বুঝে বলেন, আপনি শুনি, আমরা একটু একটু কাছ থেকে বলেন। আমি আজকে যে কাজটা করেছি সেটাকে বোঝানোর জন্য যদি আমি যেটা কেন ইউজ করি। আজকে কোনো কাজ করলে পাস্টে বোঝানো যাবে না? হ্যাঁ, আমি যদি আজকে একটা কোনো কাজ করে থাকি, এটা পাস্টে বোঝানো যাবে কি যাবে না? বলেন না, চুপ হয়ে যান কেন? অদ্ভুত ভুল হলে হইবে, উত্তর দেন। যাবে। যাবে, তাহলে কেন আপনি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বুঝাবেন? এখন কেউ একজন বলেন যে ভাই নিয়ার পাস্ট বুঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, এই কথাটা বলেন কেউ একজন, শুনি, মুখ থেকে বের করেন, বলেন। দাদা আপনি ক্লাসটা শেষ করে ফেললে তারপরে তো আমরা বলতে পারবো যে আওয়ার ক্লাস হ্যাজ নিয়ার, জাস্ট ফিনিশড। এখন আপনারা বলেন নিয়ার পাস্ট হওয়ার জন্য কতটুকু সময়ের গ্যাপ হইলে নিয়ার পাস্ট বলা যাবে, আর কতটুকু সময়ের গ্যাপ হইলে একদম ক্রিস্টাল ক্লিয়ার পাস্ট বলা যাবে? বলতে পারবেন কেউ? এমন কোন সংজ্ঞা বা টাইমিং কোথাও পড়েছেন? না দাদা। কোথাও পড়েন নাই, তাহলে হাউ ক্যান ইউ সে এটা নিয়ার পাস্ট? ঠিক আছে, তারপরে খুব কনফিউজিং না বলেন তো একটু বুদ্ধি করে? জি দাদা। খুবই জি। কনফিউজিং। আমরা পড়ছি, কিন্তু উই ডোন্ট নো that how to apply them in our practical writing or in our practical presentation. Really difficult task indeed, যে আমরা পড়াশোনা শেষ করার পর প্রেজেন্ট পারফেক্ট টেন্স কে ডিফাইন করতে পারি না। প্রেজেন্ট পারফেক্ট টেন্স ডিফাইন করার ক্ষেত্রে প্রথম কনসেপ্ট হচ্ছে, মাথায় রাখবেন, এটা কোনোভাবেই প্রেজেন্টের কোনো অ্যাকশনকে বুঝাবে না। আই রিপিট, এটা কোনোভাবেই কোনো প্রেজেন্ট মানে এই মুহূর্তের অ্যাকশনকে বুঝাবে না। আমি লিখে দিচ্ছি, ইট নেভার ইন্ডিকেট এনি অ্যাকশন অফ প্রেজেন্ট। প্রথম ক্যারেক্টারিস্টিক্স, এটা কোনোভাবেই প্রেজেন্টের কোনো ক্যারেক্টারিস্টিক্স বুঝায় না। আমরা কি লিখবো? ইট অলওয়েজ ইন্ডিকেটস দ্যাট দ্য অ্যাকশন ইজ ফিনিশড। অ্যাকশনটা আপনার কিন্তু কি শেষ হয়ে গেছে। এটা সবসময় কি বুঝাবে? অ্যাকশনটা কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। এখন ভাই, অ্যাকশন যদি ফিনিশড হয়ে যায় তাহলে তো এটা পাস্টের ইভেন্ট। তাহলে প্রেজেন্ট টেন্স আমরা কেন লিখি? এটা কিন্তু একটা কারণ আছে। কেন আমরা লিখবো? বাট, কিন্তু, দা ইম্প্যাক্ট অফ দিস অ্যাকশন, ইম্প্যাক্ট অফ দিস অ্যাকশন ইজ স্টিল কি প্রেজেন্ট, এখনো বিদ্যমান। এখানে প্রেজেন্ট মানে বর্তমান বোঝাচ্ছি না, বিদ্যমান বোঝাচ্ছি। তার মানে কি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্রথম ক্যারেক্টারিস্টিক্স, এটা কোনোভাবেই প্রেজেন্টের অ্যাকশনকে বুঝাবে না। এটা কোনোভাবেই প্রেজেন্টের অ্যাকশনকে বুঝাবে না, রেদার সে কি বুঝাবে? যে ভাই অ্যাকশনটা ফিনিশ হয়ে গেছে। অ্যাকশনটা ফিনিশ হয়ে গেলেও তার ফলাফলটা এখন বিদ্যমান আছে। এটা একটা ঝামেলা লাগলো যে ভাই আপনি তো একটু আগে কইলেন যেটার ব্যাখ্যা আমরা জানি না, যে কেমনে ফলাফল বিদ্যমান থাকে। তাহলে আমাদের এটা শিখতে হবে এই মুহূর্তে। চলেন চলেন আমরা শিখি। মনে রাখবেন, যেহেতু বলা হয়েছে
যে ফলাফলটা এখনো বিদ্যমান আছে, যেহেতু বলা হয়েছে অ্যাকশনটা পাস্টে, তার মানে অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কোনো বাক্য লিখতে গেলে আপনাকে অ্যাকশনটা পাস্টে হয়ে গেছে এটা বুঝতে হবে। যেমন ধরেন আমি যদি বলি যে আমি এ প্লাস পাইছি, ঠিক আছে, আই গট এ প্লাস, বা আই হ্যাভ গট এ প্লাস, এটা ইনফর্মাল আমি বললাম, ঠিক আছে। দেখেন একটা পাস্ট ইনডিফিনিটে লিখছি আর একটা প্রেজেন্ট পারফেক্টে লিখছি। এখন যদি বলেন যে ভাই দুইটাই কি কারেক্ট হতে পারবে, হ্যাঁ দুইটাই কারেক্ট হতে পারবে, কিন্তু দুইটার পার্থক্য আছে কথার মধ্যে। এখানে ধরেন আমি ভাই ম্যাট্রিক পাস করছি 2005 সালে, ঠিক আছে। তো 2005 সালে ম্যাট্রিক পাস করছি, তার মানে বুঝতেই পারতেছেন আজকে থেকে 20 বছর আগে ম্যাট্রিক পাস করছি। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, যখন মোবাইল ফোন প্রচলিত হয় নাই, এটা হয় নাই, সেটা হয় নাই। তো আপনি মানে বললেন যে, কি অবস্থা ভাই, কেমন আছেন? আমি বললাম এই তো। আপনি বললেন ভাই আপনি তো ইংলিশ ইংলিশ পড়ান, তো একটু বলেন তো ভাই আপনি ইংলিশে কত পাইছেন। আপনি কিন্তু বলেন না যে ইংলিশে কত পাইছিলেন, আপনি বলছেন ইংলিশে কত পাইছেন। আমি বললাম আই গট এ প্লাস। এটার মিনিংটা কি? আর একটা হচ্ছে কিরে সুমন ভাই আপনি দেখে আজকে খুব খুশি, কি হয়েছে? আমি বললাম ভাই রেজাল্ট দিছে, পাস করছি। আপনি বললেন ভাই ইংলিশে কত পাইছেন। আমি বললাম আই হ্যাভ গট এ প্লাস। খেয়াল করে দেখেন দুই ক্ষেত্রে কিন্তু প্রশ্নটা সেম, যে ইংলিশে কত পাইছেন। একটাই বলছে আই গট এ প্লাস, আর একটাই বলছি আই হ্যাভ গট এ প্লাস। কারণটা কি? একটা হচ্ছে 20 বছর আগের একটা ঘটনাকে আমি বর্ণনা করতেছি, যার কোনো ইম্প্যাক্ট আমার এই মুহূর্তে নাই। পাইছিলাম এ প্লাস, পাইছি, হ্যাঁ ঠিক আছে। কিন্তু আরেকটা কি বললাম, এই মাত্র রেজাল্ট দিছে, আমার খুব ভাল লাগতেছে, ঠিক আছে, আমি এ প্লাস পেয়ে খুব উচ্ছ্বাসিত। সো এটার অ্যাকশনটা ফিনিশড হয়ে গেছে, কিন্তু তার কি বলে আপনার ইম্প্যাক্টটা এখনো রয়ে গেছে। সো আমি উচ্ছ্বাসিত। এখন রেজাল্টটা কি এই মাত্র দিছে বলেই এ প্লাস বলছি, আই হ্যাভ গট এ প্লাস বলছি? না। আমার প্রথম কথা হইলো একটা অ্যাকশন যত আগেই ঘটুক না কেন, ইম্প্যাক্ট এখনো বিদ্যমান থাকতে হবে। ইম্প্যাক্ট বিদ্যমান না থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আসবে না, বিদ্যমান থাকলেই আসবে, ঠিক আছে। এখন মনে করেন আমি যদি বলি যে, মনে করেন যে আমি, গাছটা শুকিয়ে গেছে না, হ্যাঁ ঠিক হয়ে যাবে ভগবান দেবে। এখন ধরেন আমি আপনারা বললাম যে কিরে, মনে করেন আপনাদের বাসায় বেড়াতে গেছি, ঠিক আছে। আপনার বাসায় বেড়াতে গিয়া আমি বললাম যে কিরে তোদের বাসায় তো সবাই আছে, তো তোর দাদু কই? আপনি বললেন ভাই সে তো অনেক আগের কথা, আমার দাদু অসুস্থ ছিল 1990 সালে। তো তখন আমি ডাক্তার ডাকছিলাম, কিন্তু ডাক্তার আসার পূর্বেই আমার দাদু মারা গেছে গা। এই জন্য আমার দাদু এখন আসলে আমাদের বাসায় নাই, আর কি আর করার। 20 বছর আগে দাদু মারা গেছে বলতে গিয়ে হয়তো বা আপনার খুব একটা ইমোশন কাজ করতেছে না, নর্মাল একটা ইম্প্যাক্ট, নর্মাল একটা ব্যাপার, ঠিক আছে। তাহলে কি বলতে পারেন যে মাই গ্র্যান্ডফাদার ডাইড, ঠিক আছে, 20 years ago। আপনি মনে করেন বললেন পাস্টের একটা ইভেন্ট, যে উনি 20 বছর আগে মারা গেছেন। এখন এই কথাটার সাথে কোনো ইম্প্যাক্ট নাই, আপনার কোনো দুঃখ এই মুহূর্তে অনুভব করতেছেন না, নর্মাল একটা ইভেন্ট, আপনি ব্যাপারটাকে ওভারকাম করে ফেলছেন, রিকভার করে ফেলছেন। কিন্তু আমি বাসায় গিয়ে বললাম যে যে তোমাদের বাসায় তো সবাই আছে, তোমার দাদু কোথায়? এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আপনার খুব উম, মন খারাপ হয়ে গেল। মানে কি, দাদু যে মারা গেছে আপনার মনের মধ্যে এখন ইম্প্যাক্টটা আছে। আপনি বললেন যে মাই গ্র্যান্ডফাদার হ্যাজ ডাইড 1 year ago, 1 বছর আগে মারা গেছে, কিন্তু মনটা আমার এখনো খারাপ দাদুর জন্য। দেখেন আমি কিন্তু হ্যাজ ডাইড বলছি, অ্যাকশন কিন্তু আগেই শেষ হয়েছে, কিন্তু ইম্প্যাক্টটা এখনো আছে। কিংবা ধরেন আপনি কি বললেন যে তোমাদের বাসা, আমি বললাম তোমাদের বাসায় সবাই আছে, তোমার দাদু কোথায়? আপনি বললেন যে মাই গ্র্যান্ডফাদার হ্যাজ ডাইড, ঠিক আছে, 1 month এগো। আমি বলবো এটাও বোঝাচ্ছে কি জানেন, যে 1 মাস আগে মারা গেছে এবং সেই কষ্ট এখনো আমাদের কাছে আছে। এখন দেখেন মাই গ্র্যান্ডফাদার হ্যাজ ডাইড 1
উইক এগো। এখানেও মনটা খারাপ, তাই এখানেও আমি হ্যাজ রাইট লিখছি। এখন আমি যদি বলে দিতাম যে একদম অতীতকালের কাজ হলে পাস্ট টেন্স, তাহলে মাই গ্র্যান্ডফাদার ডাইড 20 years এগো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর নিকটবর্তী যদি হলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন কথা হলো নিকটবর্তী অতীত আপনি কোনটা ধরবেন, 1 বছর ধরবেন, 1 মাস ধরবেন, নাকি 1 সপ্তাহ ধরবেন? দিস ইজ এ ডিফিকাল্ট কোশ্চেন। এই জন্য আমি বলতেছি নিকট অতীত, নিয়ার পাস্ট, এই জিনিসটা ভুলে যান। আপনি দেখবেন যে স্টেটমেন্ট দিচ্ছেন অতীতকালে ঘটছে, তার ইম্প্যাক্ট এখনো আছে কি না। ডিড ইউ গেট মাই পয়েন্ট? হ্যাঁ দাদা। জি দাদা, বুঝতে পেরেছি। এই ভদ্রলোকের দল, ভদ্র মহিলার দল, বলেন সবাই বুঝতে পারছেন কিনা? জি দাদা, বুঝতে পেরেছি। হ্যাঁ, আপনি তো বলছেন, বাকিগুলোর কি অবস্থা? জি, বুঝতে পেরেছি। শিওর বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি। ওকে, জি ছেলেরা স্যার। বুঝতে পারছে? ছেলেরা সব খালি মেয়েরাই বলতেছে। হ্যাঁ, দাদা, একটা মানে সমস্যা হচ্ছে, 20 বছর আগের জিনিসের তো ইম্প্যাক্টটা থাকতে পারে এখন। বুঝি নাই। ইম্প্যাক্ট বিষয়টা দাদা একটু প্রবলেম হচ্ছে, যেমন মাই গ্র্যান্ডফাদার ডাইড 20 years ago। তো কেউ চাইলে তো এটার ইম্প্যাক্ট 20 সিম্পলি বছর চিন্তা ধরেও করেন, তো আপনার রাখতে পারে। বাসায় গিয়ে আমি বললাম যে ভাই আপনার দাদু কই, সবাইকে দেখলাম, আপনি বললেন যে আমার দাদু তো 20 বছর আগে মারা গেছেন। আপনার মধ্যে কোনো ইম্প্যাক্ট নাই, কোনো মন খারাপ লাগার ব্যাপারটা নাই, আপনি সিম্পলি স্টেটমেন্টটা দিলেন। সো পাস্টেই ঘটছে, মাই গ্র্যান্ডফাদার ডাইড 20 years এগো। আমি বললাম যে কি ভাই আপনাদের বাসায় সবাই আছে, আপনার দাদু কোথায়? আপনি খুব মন খারাপ করে বললেন, ভাই আমার দাদু তো আসলে 1 বছর আগে মারা গেছে। মাই গ্র্যান্ডফাদার হ্যাজ ডাইড 1 year এগো। আপনি 1 মাস আগে হইলেও হ্যাজ ডাইট লিখলেন, 1 উইক আগে হইলেও আপনি হ্যাজ ডাইট লিখলেন। কারণটা কি? কারণ ইম্প্যাক্টটা এখনো বিদ্যমান আছে। ব্যাপারটা বুঝতে পারছেন? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। আপনার মন খারাপটা এখনো আছে, বুঝতে পারছেন? হ্যাঁ দাদা। আচ্ছা, বুঝতে পারলাম। এখন দেখেন, এই আলোচনাটা আমাদের বই, দেশীয় বইয়ে পাওয়া যায় না। এটা আমি অনেকদিন কাজ টাজ করে নিজে বের করছি, গুছিয়ে নিছি আমার মতো করে, ঠিক আছে? সো আপনি যখনই পাস্ট টেন্স, আমরা কিন্তু এখন আসলে পাস্টের মূল জিনিস ধরতে পারিনি। যখন ধরবো নেক্সট ক্লাসে, তখন আমরা বুঝবো, ঠিক আছে, যে আসলে কিভাবে হয়। এখন ব্যাপারটা হচ্ছে, এই যে আপনি বললেন যে নিয়ার পাস্ট হইলে ইম্প্যাক্ট থাকলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখবো। এখন এই যে নিয়ার, এই যে ইম্প্যাক্টের যে বিষয়টা, এখন আমরা এটা বুঝতে পারছি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কিন্তু পুরাপুরি আপনার নির্ভর করতেছে পাস্টের উপরে, তার মানে পাস্ট টেন্সের উপরে। অর্থাৎ যদি আপনি পাস্ট টেন্স সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া রাখেন, সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা আপনি আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। এই কারণে আমি আগে সকল ক্লাসে কি করতাম জানেন? এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স আসলে আমি বলতাম যে ভাই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে পাস্টের একটা ঘটনা। তো যেহেতু পাস্টের ঘটনাকে প্রেজেন্ট টেন্স আপনি লিখতেছেন, সো পাস্ট টেন্সটা ভালো করে বুঝতে হবে। তো চলেন আমরা পাস্ট টেন্স বুঝি। এই কথাটা বলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আলোচনাটাকে অ্যাভয়েড করে যেতাম। তারপরে পাস্ট টেন্স বুঝাইয়া তারপরে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আবার ব্যাক করাইতাম। কিন্তু আপনাদের ব্যাচ থেকেই আমি প্রথমে একটু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এই ইম্প্যাক্টের বিষয়টা বুঝাইলাম। আমি এই কারণে বলি যে আমি ক্লাস রেগুলার আপডেট করি। তো এখন আমরা আমাদের পুরাতন কথা চলে যাব, যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে একটা ইভেন্ট যেটা পাস্টেই ঘটছে। কিন্তু প্রেজেন্ট পাস্টে ঘটা সত্ত্বেও আপনি কেন এটাকে প্রেজেন্টে লিখছেন, এটাই হচ্ছে আমাদের মূল প্রশ্ন। আর এই প্রশ্নটা তখনই সমাধান হবে যখন আপনি পাস্ট টেন্স সম্পর্কে খুব ভালো আইডিয়া রাখবেন। কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ দাদা। আচ্ছা, এখন পাস্ট টেন্স সম্পর্কে যে ভালো আইডিয়া রাখবো, এই পাস্ট টেন্সের ভালো আইডিয়া রাখতে গেলে আমাদের শিখতে হবে নাকি। এই যে আমি নোট দিলাম একটা, যে টু আন্ডারস্ট্যান্ড পাস্ট টেন্স, পাস্ট টেন্স বুঝতে গেলে you need to understand the sequence of past tense. আমি কি লিখলাম? আপনি যদি পাস্ট টেন্স বুঝতে চান, কারণ আপনি যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলেই দিলাম যে এটা পাস্ট থেকেই আসে, সো পাস্ট টেন্স ভালো করে বুঝতে হবে। আর এই পাস্ট টেন্স ভালো করে বুঝতে চাইলে আপনাকে সিকোয়েন্স অফ পাস্ট টেন্স বুঝতে হবে। এখন প্রশ্ন হচ্ছে সিকোয়েন্স অফ পাস্ট টেন্স মানে কি?
খুবই সিম্পল। সিকোয়েন্স ওয়ার্ডটা যেহেতু আছে তাহলে অ্যাটলিস্ট দুইটা অ্যাকশন থাকতে হবে। এখন প্রশ্ন হলো দুইটা অ্যাকশনের ক্ষেত্রে আমার কি হইতে পারে, আমরা একটু দেখি চলেন। ঠিক আছে, আমরা যেহেতু সিকোয়েন্স অফ পাস্ট টেন্স পড়তে যাচ্ছি, সো আমরা এটা মাথায় রাখবো যে এটা অবশ্যই দুইটা অ্যাকশন থাকতে হবে অ্যাটলিস্ট, নয়তো সিকোয়েন্স হবে না। সিকোয়েন্স বুঝতে গেলে দুইটা অ্যাকশনের প্রয়োজন হয়। তার মানে লিখে দিলাম যে সিকোয়েন্স নম্বর 01, 1 নম্বর সিকোয়েন্সটা কি। আমি যেহেতু আমার দুইটা অ্যাকশন লাগবে, তা আমি একটার নাম দিলাম অ্যাকশন 01, ঠিক আছে, আর একটার নাম দিলাম অ্যাকশন 02। একটার নাম দিলাম অ্যাকশন 01, আর একটার নাম দিলাম কি অ্যাকশন 02। ওকে, ভালো কথা। এখন প্রশ্ন হলো এই যে দুইটা অ্যাকশনকে আপনি নামকরণ করলেন, এই দুইটা অ্যাকশন কিভাবে হইতে পারে অতীতকালে? হইতে পারে যে দুইটা অ্যাকশন অতীতকালে একই সময়ে ঘটছে। আই রিপিট, বোথ অ্যাকশন টুক প্লেস সাইমালটেনিয়াসলি। কি লিখবো আমি লিখে দিচ্ছি উপরে আপনাকে বোঝার সুবিধার্থে। এই যে সিকোয়েন্স অফ টেন্স পাস্ট টেন্স পড়তেছেন, দুইটা অ্যাকশন লাগবে। এই দুইটা অ্যাকশন আমি কি লিখবো, নোট দিয়ে লিখবো যে বোথ অ্যাকশনস টুক প্লেস সিমালটেনিয়াসলি। লিখে দিলাম এই দুইটা অ্যাকশনে কি হয়েছিল, যুগোৎপদ ভাবে ঘটেছিল। এখন প্রশ্ন হলো দুইটা অ্যাকশন যদি একই সাথে ঘটে থাকে সেক্ষেত্রে আহ সেক্ষেত্রে দুইটা অ্যাকশনই কোন কোন টেন্সে হতে পারে? এটার উত্তরটা কিন্তু আপনার এই নোটের মধ্যে দেওয়া আছে। টু প্লেস মানে পাস্ট। পাস্ট টেন্স। কালে যদি দুইটা টেন্স দুইটা অ্যাকশন একই সময়ে ঘটে তাহলে দুইটাই কিন্তু কি হবে, পাস্ট ইনডিফিনিট হবে। দুইটাই কিন্তু কি হবে, পাস্ট পাস্ট ইনডিফিনিট। ইনডিফিনিট হবে, মনে রাখতে হবে। অতীতকালে যদি দুইটা অ্যাকশন একই সময়ে ঘটে সেক্ষেত্রে দুইটাই পাস্ট ইনডিফিনিট হবে। যেমন কিরকম দেখেন, আমি বললাম যে আই কল্ড হিম আর হি লেফট ঢাকা। আমি তাকে কল করছিলাম, সে কি করলো, ঢাকা ত্যাগ করছে। এখন দেখেন দুইটা অ্যাকশন আমি বললাম। এখন আমি যদি বলি যে এই দুইটা অ্যাকশন একই সময়ে ঘটছে, তাহলে কি হয়ে যাবে, আপনার একটা সিকোয়েন্স অফ পাস্ট টেন্স ক্রিয়েট হবে যে যখন তার আমি কল করলাম তখন সে কি করলো, ঢাকার শহরটা ত্যাগ করলো একই সময়ে। ঠিক আছে, তাহলে দুইটাই পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন এই দুইটা বাক্যকে আপনি কিন্তু নানান ভাবে দেখাতে পারেন। যেমন কিরকম, সিম্পল সেন্টেন্সে লিখতে পারেন যে আই কল্ড হিম ফুল স্টপ দিয়ে at the same time he left ঢাকা। সিম্পল সেন্টেন্স। আমি এটা কম্পাউন্ড সেন্টেন্সে লিখতে পারি, আই কল্ড হিম সেমিকোলন দিয়ে at the same time মনে করে লিখলাম যে he left ঢাকা। আমি এটা কমপ্লেক্স সেন্টেন্সও লিখতে পারি, when I called him কমা দিয়ে he left ঢাকা। খেয়াল করে দেখেন আমি উপরে দুইটা বাক্যকে জয়েন করছি, বিসিএস এই প্রশ্নগুলো আসে। তো জয়েন করার সময় আমি কি করেছি, আমি সিম্পল সেন্টেন্সেও লিখেছি, কম্পাউন্ড সেন্টেন্সেও লিখেছি, কমপ্লেক্স সেন্টেন্সেও লিখেছি। আমি যাই করি না কেন, যেহেতু দুইটা অ্যাকশন একই সাথে ঘটছে, সো দুইটাই কিন্তু পাস্ট ইনডিফিনিট আমি লিখেছি। ব্যাপারটাই বুঝতে পারছেন? হ্যাঁ বাবা। আচ্ছা, এখন এই জিনিসটাকে আমরা প্রকাশ করতে পারি কিভাবে? এই যে উপরে দেখেন আমি লিখতেছি, আপনি যখন বললেন অ্যাকশন 1 যখন ঘটলো অ্যাকশন 2 তখন ঘটলো, তাহলে অ্যাকশন 1 যখন ঘটলো যদি পাস্ট ইনডিফিনিট হয়, ওই সময় যদি অ্যাকশন 2 ঘটছে তাহলে ওটাও পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। অর্থাৎ আমি সিকোয়েন্স 1 এ লিখলাম অ্যাকশন 01 যেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, প্লাস ওই সময় ঘটলো কি আমার অ্যাকশন 02, তাহলে চোখ বন্ধ করে ওইটাও পাস্ট ইনডিফিনিট। কি বললাম বুঝতে পেরেছেন? ইয়েস বাবা। এখন এই জিনিসটাকে আপনি কিন্তু চাইলে এক্সটেন্ড করতে পারেন। কিভাবে করতে পারেন আসলে আমরা শিখি। এগুলো মজার জিনিস ভাই, বিলিভ মি। আমার এই টেন্স ক্লাসটা আমি খুব সুন্দর করে গুছাইছিলাম, ঠিক আছে, মানে নিজের স্বার্থেই গুছাইছিলাম। এখন ধরেন আপনি দেখলেন যে না দুইটা অ্যাকশন নাই, আমার অ্যাকশন আছে কয়টা, আমার অ্যাকশন আছে 3টা। কিভাবে,
অ্যাকশন 1 যখন ঘটছে অ্যাকশন 2 তখন ঘটছে অ্যাকশন 3ও তখন ঘটছে। তাহলে অ্যাকশন 1 যদি পাস্ট ইনডিফিনিট হয়, অ্যাকশন 2 ওই সময় ঘটছে ওইটাও পাস্ট ইনডিফিনিট। আর অ্যাকশন 2 যদি পাস্ট ইনডিফিনিট হয়, ওই একই সময়ে অ্যাকশন 3 ঘটছে, তাহলে ওইটা দিলে কি হয় বলেন? ফার্স্ট পাস্ট ইনডিফিনিট। ফার্স্ট ইনডিফিনিট। ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট হবে ওরা। একইভাবে যদি সারা জীবন আপনার একই সময়ে অনেকগুলো অ্যাকশন ঘটে, সবগুলাই পাস্ট ইনডিফিনিট হবে। ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট হবে। কি বললাম বুঝতে পেরেছেন? জি দাদা। আচ্ছা, এখন ধরেন আপনি এটা বুঝলেন 1 কোটি কাজ যদি একসাথে ঘটে, সেক্ষেত্রেও কিন্তু সবগুলোই পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। কিন্তু এবার আমরা যাব কোথায়? সিকোয়েন্স নম্বর 2-তে। সিকোয়েন্স নম্বর 2-তে কি হলো? একটা অ্যাকশন ঘটলো, ওই একই সময়ে আর একটা অ্যাকশন চলমান ছিল। এবার কিন্তু আর বোথ অ্যাকশন টুক প্লেস সাইমালটেনিয়াসলি বলবো না, আমি বললাম ওয়ান অ্যাকশন, ব্র্যাকেট দিয়ে লিখলাম যে ভাই অ্যাকশন 01, ওয়ান অ্যাকশন টুক প্লেস when the other অ্যাকশন, যার নাম দিলাম মনে করেন অ্যাকশন 02, was taking place। অ্যাকশন 1 ঘটলো, ওই সময় অ্যাকশন 2 ছিল চলমান। অ্যাকশন 1 যদি ঘটলো বলি টুক প্লেস, তাহলে পাস্ট ইনডিফিনিট। আর ওই সময় অ্যাকশন 2 চলমান ছিল, ওয়াজ টেকিং প্লেস, পাস্ট কন্টিনিউয়াস। তার মানে অ্যাকশন 2 তাহলে কি হবে বলেন তো বুদ্ধি করে? বলেন কি হবে? ফার্স্ট কন্টিনিউয়াস। এই যে চেঞ্জ করলাম, পাস্ট কন্টিনিউয়াস। কিরকম করে? এই দেখেন, আই কল্ড হিম, আমি কল করলাম, ওই একই সময়ে হি ওয়াজ স্লিপিং, সেটা ঘুমাইতেছে। স্লিপিং বা ওয়াচিং। এইবার দেখেন, আপনি এই দুইটা বাক্যকে সিম্পল সেন্টেন্সেও লিখতে পারেন, কম্পাউন্ড সেন্টেন্সেও লিখতে পারেন। ইউ ক্যান অলসো মেক ইট এ কমপ্লেক্স সেন্টেন্স, আই হ্যাভ নো প্রবলেম। বুঝতে পারছেন ব্যাপারটা সবাই? হ্যাঁ দাদা। আমরা ধরে ফেলছি কিন্তু, ঠিক না? তাহলে এখন আমি কেউ যদি বলা হয় যে এবার দেখেন ভালো করে ব্যাপারটা বুঝেন, যে অ্যাকশন 1 ঘটলো পাস্ট ইনডিফিনিট, ওই সময় অ্যাকশন 2 চলমান ছিল, তাহলে কি হবে বলেন? ফার্স্ট কন্টিনিউ পাস্ট কন্টিনিউ ফার্স্ট কন্টিনিউয়াস। এইবার এখান থেকে আমরা একটা যদি ভাইস ভার্সা বলতে চাই, যে ভাই এই নিয়মটারই আপনি একটা ভাইস ভার্সা বলেন। আমি যদি বলি অ্যাকশন, ভালো করে ব্যাপারটা বুঝেন, অ্যাকশন 1 যখন ঘটতেছিল পাস্ট কন্টিনিউয়াস, হ্যাঁ ভালো করে বুঝেন, ওই সময়ে অ্যাকশন 2 ঘটলো, তাহলে অ্যাকশন 2 কি হবে বলেন? পাস্ট ইনডিফিনিট। আমি যেটা বলছি ওইটাকে জাস্ট উল্টা করলাম, আমি বলছি যে অ্যাকশন 1 যখন ঘটলো তখন অ্যাকশন 2 চলমান ছিল, তাহলে অ্যাকশন 1 পাস্ট ইনডিফিনিট, ওই সময় চলমান, তাই অ্যাকশন 2 পাস্ট কন্টিনিউয়াস। কথাটাকে আমি উল্টায় দিলাম, অ্যাকশন 1 যখন ঘটতেছিল পাস্ট কন্টিনিউয়াস, তখন আরেকটা অ্যাকশন ঘটলো, ওইটা তাহলে পাস্ট ইনডিফিনিট। ধরতে পারছি না সবাই আমরা ব্যাপারটা? বলেন তো। জি দাদা। এইবার আমরা একটা মজার জিনিস দেখবো, দেখেন এইবার একটু ঠান্ডা মাথায় বুঝতে হবে। ঠান্ডা মাথায় কিভাবে বুঝতে হবে? আমি বললাম অ্যাকশন 1 ঘটলো পাস্ট ইনডিফিনিট, এবার বললাম অ্যাকশন 2 ঘটতেছিল পাস্ট কন্টিনিউয়াস, এবার বললাম অ্যাকশন 2 যখন ঘটতেছিল ওই সময়ে অ্যাকশন 3 ঘটলো, তাহলে এটা কোন টেন্স হবে বলেন? উল্টাইলে কিন্তু বুঝতেছে পাস্ট ইনডিফিনিট হবে। ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট হবে দাদা। এখন আমি যদি বলি অ্যাকশন 3 যখন ঘটলো ওই সময় অ্যাকশন 4 ঘটতেছিল, তাহলে ওটা কি হবে বলেন? ফার্স্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস। যিনি শুধু কন্টিনিউয়াস বলছেন, আমি আপনার প্রতি খুব বিরক্ত হইলাম, কারণ আমি এখানে একবারও শুধু ফার্স্ট কন্টিনিউয়াস দাদা, ফার্স্ট কন্টিনিউয়াস। উচ্চারণ করে যাচ্ছি, ভুল করবেন না, ঠিক আছে? ইউ উইল লুক এট ইউর ফ্যাকাল্টিজ ডেডিকেশন বেসড অন হুইচ ইউ উইল অ্যান্সার। তাহলে এইভাবে অতীতকালের একই সময়ে কোনো একটা কাজ ঘটতেছিল বা ঘটলো, ঘটতেছিল বা ঘটলো, যত কাজ থাকুক, আমি ক্যান্সেল করতে পারবো কিনা ইয়েস অর নো বলেন? ইয়েস দাদা। কিন্তু যেভাবেই হোক পেঁচায় গুছে আপনি যাই দেন, আমি কিন্তু পারবো। এইবার দেখেন একটা মজার জিনিস আপনার সাথে আমি শেয়ার করি। আমি যদি বলি যে ধরেন অ্যাকশন 1 ঘটলো 9টা বাজে, ভালো ভালো করে ব্যাপারটা বুঝেন, ঠিক আছে? অ্যাকশন 1 ঘটলো কয়টা বাজে? 9টা বাজে। অ্যাকশন 2 ওই একই সময়ে আপনার চলমান ছিল, তাহলে কি হবে ওটা?
পাস্ট কন্টিনিউয়াস, Past, তাই না? past, past continuous. প্রথমটা প্রথমটা past যদি ঘটলো indefinite. তাহলে এটা পাস্ট ইনডিফিনিট। গুড। এবার আমি যদি বলি অ্যাকশন 3, ওইটা ওই একই সময়ে আপনার কি ছিল, ঘটলো। অ্যাকশন 3 তাহলে পাস্ট ইনডিফিনিট হবে না? Past indefinite. জি আমি যদি বলি ওই একই সময়ে 9টা বাজে, তখন যদি অ্যাকশন 4 চলমান থাকে তাহলে কি হবে বলেন? past continuous. পাস্ট কন্টিনিউয়াস। Past continuous থেকে tense. দেখেন এই জিনিসটা কিন্তু আমাদের আবার উপরের সূত্রটাকে সিদ্ধ করতেছে। কারণ কি, একই সময়ে দুইটা কাজ ঘটলো বলে দুইটাই পাস্ট ইনডিফিনিট হয়। দেখেন আমি যদি বলি 9টা বাজে একটা অ্যাকশন ঘটলো পাস্ট ইনডিফিনিট, ওই 9টার সময় যদি আর একটা অ্যাকশন ঘটলো বলি তাহলে কি হবে, ওটা তো পাস্ট ইনডিফিনিট হবে নাকি? Yes, দাদা। আমি যদি বলি 9টা বাজে একটা জিনিস ঘটলো পাস্ট ইনডিফিনিট, ওই একই সময় একটা কাজ চলমান ছিল, তাহলে কি হবে বলেন? Past continuous. Past continuous. এইবার দেখেন আমি যদি বলি অতীতকালে একই সময়ে দুইটা কাজ চলমান ছিল, তাহলে কি হবে বলেন? Past perfect. Past মানে কইলাম কি, মানে কইলাম কি আর দাদা দুটোই পাস্ট কন্টিনিউয়াস দাদা হবে। দুটোই পাস্ট কন্টিনিউয়াস হবে। past continuous. দাদা তোমরা past দুটোই continuous. পাস্ট কন্টিনিউয়াস হবে ভাই। বুঝতে পারছেন যিনি পাস্ট পারফেক্ট হয়ে ফেলাইছেন? হ্যাঁ দাদা, হ্যাঁ। ভুল করবেন না। শুনেন, আবেগের চোটে অ্যান্সার দিবেন, দেখবেন যে আপনি রিজেক্টেড হয়ে গেছেন। ঠিক আছে? আনন্দ করে অ্যান্সার, খুব বিচক্ষণতার সাথে অ্যান্সার করবেন। কারণ আমি কিন্তু ক্লাসে একটা কথা বারবার বলি যে হোয়াট এভার দ্য কোশ্চেন ইজ কামিং টু ইউ, ওটার আলোচনা আমি করে নিব। আলোচনা না করে আমি আপনাকে কোনোদিন কোনো প্রশ্ন দিব না। এটা আমার ওপেন চ্যালেঞ্জ। যদি কোনোদিন আলোচনা না করে এটা প্রশ্ন করে বসে আমার ধরে, ঠিক আছে? তাহলে আমি এখান থেকে একটা জিনিস শিখলাম, সিকোয়েন্স নম্বর 2, সরি সিকোয়েন্স নম্বর 3। সিকোয়েন্স নম্বর 3টা কেমন পেলাম, যে বোথ অ্যাকশনস কোথায়, সরি আমি সিকোয়েন্স নম্বর 3 যদি লিখবো এখান থেকে, এটা কপি করে নিয়ে আসি তাহলে দেখতেছে, তাই না? আমি এটাকে নিয়ে আসলাম, ঠিক আছে, এটা কপি করে নিলাম। এই যে আমার সিকোয়েন্স নম্বর 3, অতীতকালে দুইটা অ্যাকশনই একই সঙ্গে ঘটতেছিল, এই লিখলাম বোথ অ্যাকশনস ওয়ার টেকিং প্লেস সাইমালটেনিয়াসলি। এটা কি হবে, যে অ্যাকশন 1ও হবে পাস্ট কন্টিনিউয়াস, অ্যাকশন 2ও হবে পাস্ট কন্টিনিউয়াস। উদাহরণ দিচ্ছি, এই যে আমি যখন তোমার কল করতেছিলাম, when I was calling you, আর এখানে বললাম কি, যে ইউ ওয়ার স্লিপিং, হয়ে গেল। সে একটু দাঁড়ান ঠিক করে আসি, হ্যাঁ। এই লেফট ঢাকা পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট, তাহলে এটাও পাস্ট কন্টিনিউয়াস হয়ে গেল, হ্যাঁ, এটাও পাস্ট কন্টিনিউয়াস হয়ে গেল। মিলে গেল কিনা বলেন? হ্যাঁ দাদা। জি জি মিলছে। মিলে গেল। তাহলে আই ওয়াজ কলিং ইউটা বসবে আগে, এই যে আই কল্ড হিমের জায়গায় বসবে কি, যে আই ওয়াজ কলিং হিম। আর এখানে তাহলে কি বসবে, আই ওয়াজ কলিং ইউ। হোয়েন আই কল্ড ইউ হয়ে যাবে কি, হোয়েন আই ওয়াজ কলিং ইউ। ধরতে পারছি না আমরা সবাই ব্যাপারটা, বলেন তো? জি স্যার। এট দ্য সেম টাইম হি লেফট ঢাকা হয়ে যাবে ইউ ওয়ার স্লিপিং, হি লেফট ঢাকা হয়ে যাবে ইউ আর স্লিপিং, ইউ আর স্লিপিং। হয়ে গেল না, মিলে গেল না বলেন তো বুদ্ধি করে? জি স্যার। হ্যাঁ মিলে দাদা। গেল। সো অতীতকালে যদি একই সময়ে দুইটা কাজ রানিং থাকে, তাহলে দুইটা কাজকেই আমরা লিখবো হচ্ছে গিয়ে কি, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। আশা করি এটা আমাদের আর কোনোদিন ভুল হবে না। এখন দেখেন, আমি যদি অতীতকালের কোনো একটা সময়ে 100টা অ্যাকশন আপনাকে দেখাই, আপনি কিন্তু বুঝতে পারবেন যে একই সময় যেহেতু ঘটছে, তাহলে যেটা ঘটলো সেটা পাস্ট ইনডিফিনিট, যেটা চলমান ছিল সেটা পাস্ট কন্টিনিউয়াস। এইভাবে যত অ্যাকশন দেই না কেন, আপনি পারবেন না বানাইতে? পারবো দাদা। কিন্তু এখানে একটা ঝামেলা আছে। এই যে কমপ্লেক্স করতে গিয়ে আপনি হোয়েন আই ওয়াজ কলিং ইউ লিখলেন না, এটাকে আমরা বলি যে ভাই, এখানে ঠিক আছে অ্যাডভার্ব ক্লজ হোয়েন দিয়ে লিখতে পারেন, কিন্তু এই জায়গাটা আমরা বলি এই পাস্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে, মানে কন্টিনিউয়াস এর ক্ষেত্রে হোয়েন এর চাইতে হোয়াইল আই ওয়াজ কলিং ইউটা ভালো লাগে। বুঝতে পারছেন কি বললাম? ছোট্ট একটা গ্রামার মনে রাখবেন, ঠিক আছে? হ্যাঁ দাদা। আচ্ছা, তাহলে আমরা যে 3টা সিকোয়েন্স শিখলাম, একটা শিখলাম দুইটাই একসঙ্গে ঘটলো, দুইটাই পাস্ট ইনডিফিনিট। একটা শিখলাম একটা ঘটলো, একটা চলমান ছিল, ঘটলো পাস্ট ইনডিফিনিট, চলমানটা পাস্ট কন্টিনিউয়াস। দুইটাই একসঙ্গে চলমান ছিল, দুইটাই পাস্ট কন্টিনিউয়াস। এবং এইভাবে
যত অ্যাকশনই দেওয়া হোক না কেন সবগুলাই কিন্তু কি হবে, পাস্ট ইনডিফিনিট বা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আপনি ট্রান্সলেট করতে পারবেন। এখন মনে করেন আমি দেখেন আপনাকে কিন্তু আস্তে আস্তে লেখা অনুবাদ সব ক্লিয়ার করবো, ঠিক আছে? যেমন ধরেন আমি আপনাকে বললাম যে এই 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়, ইংলিশ কি? আপনি বললেন যে বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট ইন 1971। আচ্ছা, ইউ সেড বাংলাদেশ বিকেম পাস্ট ইনডিফিনিট। আমি বললাম ওই একই সময়ে আমরা অনেকগুলো সমস্যার মুখোমুখি ছিলাম, তাহলে এর অনুবাদ কি হয় বলেন তো? We are facing lots of আমি problem বললাম at যে that time. বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট ইন 1971। তাহলে আমি 1971 এর সময়টাকে লিখলাম কোন টেন্সে, পাস্ট ইনডিফিনিটে। এখন আমি যদি বলি একই সময়ে, ঠিক আছে, আমরা কি করতেছিলাম, অনেক সমস্যার মুখোমুখি হচ্ছিলাম, তাহলে কি, যেহেতু এটা ওই একই সময়ে We are পাস্ট কন্টিনিউয়াস লিখবেন। উই ওয়ার ফেসিং, ঠিক আছে, মেনি ইস্যুস। আমরা তাহলে যখনই উই আর ফেসিং মেনি ইস্যুস লিখবেন তখনই বুঝাইতেছেন যে ভাই 1971 কি বুঝাচ্ছে। সো এখানে পরে আর 1971 বা এট দ্য সেম টাইম লিখলেও হচ্ছে, না লিখলেও হচ্ছে, কারণ আমি বুঝিয়ে দিলাম যে ভাই এটা একই সময়কে বোঝাচ্ছে নাকি। হ্যাঁ দাদা জি, কিন্তু ওখানে আপনি ভুল করে আর লিখে ফেলছেন। হ্যাঁ, আচ্ছা। আমি ভুল করে ফেলছি না, সরি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপু। উই আর ফেসিং মেনি ইস্যুস। আমি বললাম যে ওই একই সময়ে, ঠিক আছে, বাংলাদেশের জন্মহার ছিল 7.2। এখন এই একই সময়ে কথাটা কিন্তু লেখার দরকার নেই। কেন দরকার নাই? কারণ এটাকে আমি পাস্ট ইনডিফিনিট লিখবো, তাই না? হুম, হ্যাঁ দাদা তা আমি কি লিখতে পারি? বার্থ রেট ওয়াজ 7.2 পার উইমেন। এই যে আমি এখানে পাস্ট ইনডিফিনিট লিখে দিলাম। আমি তারপরে কি বললাম যে মানুষ মানুষ অপুষ্টিতে ভুগতেছিল একই সময়ে। আমি কি লিখলাম যে পিপল ওয়ার কি, পিপল ওয়ার কি বলেন, মেল নিউট্রিশনে তারা ভুগতেছিল, ঠিক না? হ্যাঁ, পিপল ওয়ার এক্সপিরিয়েন্সিং মেল নিউট্রিশন। মানে আপনি যাই লেখেন না কেন আপনি সবকিছুকে 1971 কে বেস ধরছেন। তো একই সময়ে ঘটলো বিকেম, চলমান ছিল ওয়ার ফেসিং, ওই সময় আর একটা জিনিস ছিল 7.2 ওয়াজ, ওই সময় এক্সপিরিয়েন্স করতেছিল ওয়ার এক্সপিরিয়েন্সিং। হোয়াট এভার ইউ সে, সবগুলা কিন্তু ঘুরে ফিরে হয় ইনডিফিনিট নয় কন্টিনিউয়াস। কারণ কি, অল দ্য থিংস আই এম ডিসক্রাইবিং দেয়ার হেয়ার ইজ ইন সরি ইন এ স্পেসিফিক পিরিয়ড, সো দ্য টাইম ইজ ইকুয়ালি অ্যাপ্লিকেবল টু অল অফ দেম। ব্যাপারটা কি বুঝতে পারছি আমরা? হ্যাঁ দাদা ধরতে পারছি। এখন যদি বলি পরবর্তীতে, লেটার অন দ্যাট, এইবার কি আর পাস্ট ইনডিফিনিট হবে তাহলে? এর পরবর্তী কিছু বলতে যাই, না বাবা এরপরটা তাহলে কি হবে বলেন? একটা ঘটনা কন্টিনিউয়াস ঘটলো, আপনি পাস্ট ইনডিফিনিট বা পাস্ট কন্টিনিউয়াস লিখলেন, এরপর যদি কিছু ঘটে সেটা কিসে লিখবেন? Present indefinite. প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট Present পারফেক্ট, perfect. প্রেজেন্ট ইনডিফিনিট, দেয়ার আর সো মেনি অ্যান্সার্স, তাই না? তো এই আলোচনাটা তখনই আমরা বুঝতে পারবো যখন আমরা শিখবো যে অতীতকালে দুইটা কাজ, একটা আগে একটা পরে হয়। আমি জানি এটা আপনারা পারেন, যে আগেরটা পাস্ট পারফেক্ট, পরেরটা পাস্ট ইনডিফিনিট, কিন্তু এই জায়গাটাতে এসে একটা টুইস্ট আছে, ঠিক আছে? এই টুইস্ট আমাদের পরবর্তী ক্লাসে আলোচনা হবে। আজকে 1 ঘন্টা হয়ে গেছে, আজকে আর গল্প করবো না, ঠিক আছে? সো আর ইউ গাইস এনজয়িং দ্য ক্লাস বলেন? দাদা Yes, মাথা sir. গরম করে ঠান্ডা করে দিচ্ছেন আবার। হ্যাঁ, কি হয়ে গেছে আবার? মাথাটা গরম থাকতে তো দিলেন না। না, মাথা গরম করা যায় না, মাথা অলওয়েজ ঠান্ডা রাখতে হবে, ঠিক আছে? সো আমরা অনেকগুলো জিনিস পড়ে ফেলছি আজকে। দাদা একটা সেন্টেন্স দিয়েছি ইনবক্স, চ্যাট কোথায় বক্স, দিয়েছেন বলেন শুনি। চ্যাট বক্স। একটা মিনিট দাঁড়ান, আমি ড্রাইভ লিঙ্কে আপনাদের ইটা আগে দিয়ে লই, কি বলে, আপনাদেরকে আমার এই যে কি বলে আমার ক্লাসের ফাইলটা আগে দিয়ে লই, ঠিক আছে? আমরা কিন্তু একটা আনকমন ব্যাচ শুরু করতে যাচ্ছি। আপনারা কি ইন্টারেস্টেড জয়েন করতে? সবাই একটু বলেন। আইবিএটা দাদা হ্যাঁ,
অবশ্যই দাদা, আমি এটা জিজ্ঞেস করতে বহুদিন চাচ্ছিলাম ধরে আসলে। 110% দাদা পোলাপান মানে আইবি এর জন্য পড়াইতে বলে কিন্তু পড়াই না। হঠাৎ করে মাথায় আসলো যে না, এবার আমি আইবি এর জন্য একটা ব্যাচ নিব, তবে খুবই অল্প পোলাপান নিব, কারণ আইবি এর একটু মানে জেনারেল আপনার কি বলে পড়াইতে হয়তো তো অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি পড়াইতে হবে তো। সো আনলেস ইউ আর মেন্টালি প্রিপেয়ার্ড আপনি আসলে মজা পাবেন না, ঠিক আছে? সো আমি বলবো যে যদি আপনি মেন্টালি প্রিপেয়ার্ড থাকেন দেন জয়েন উইথ আস, ইউ উইল লাইক মাই ক্লাস, ঠিক আছে? অবশ্যই দাদা। আমি একটু হ্যাঁ দাদা। একটু দাঁড়ান। হ্যাঁ, আমি ডক ফাইলটা আপলোড করে দিয়েছি অলরেডি, ঠিক আছে? আচ্ছা, কি যেন দাদা লিখিত ফোল্ডারে আপলোড করেছেন? অবশ্যই আপলোড হয়ে করছেন? গেছে অলরেডি আপলোড, দেখেন। হ্যাঁ, আচ্ছা। এবার আমাকে বলেন যে আপনার ওই ইয়েতে কি সমস্যা হয়েছে, কি বাক্য দিচ্ছেন আমাকে, টেল মি। এখানে হুইচ ওয়াজ এর সাথে and still is and to a large extent এগুলো এটা হচ্ছে আপনার মানে আপনার রাইটারদের কিছু কি বলে আপনার আলংকারিক দিক, ঠিক আছে? আপনি কিন্তু বাংলাতে এটা বলেন, ঠিক আছে? এম, মনে করেন আমি বললাম যে সুমন ভাই A+ পাইছে, যেই বিষয়টা খুবই ভালো একটা ব্যাপার, আমরা বলতে পারি না এই বাক্যটা, বা ভালো একটা নিউজ জি বলতে পারি না। তা আপনি বললেন যে সুমন ভাই হ্যাজ গট A+, হুইচ ইজ এ গুড নিউজ বললেন। এখন আপনি বলছেন কি সুমন ভাই A+ পেয়েছে, যা একটা ভালো খবর। এখন আপনি মনে করেন বললেন সুমন ভাই A+ পেয়েছে, যা আমার মতে একটা ভালো খবর। সুমন ভাই হ্যাজ গট A+, হুইচ ইন মাই অপিনিয়ন, কমা দিয়ে আলাদা করতে হবে, এটা ইন মাই অপিনিয়ন ইজ এ ভেরি গুড নিউজ। বুঝতে পারছেন ব্যাপারটা? জি এখন আপনি বললেন যে সুমন ভাই A+ পেয়েছে, যা আমার মতে এবং সুমন ভাইয়ের স্টুডেন্টদের অন্যান্য স্টুডেন্টদের মতে একটা ভালো খবর। তখন আপনি যে করে ভাঙবেন, সুমন ভাই হ্যাজ গট A+, হুইচ কমা দিয়ে ইন মাই অপিনিয়ন, তারপরে কমা শেষ করে আপনি এম ড্যাশ দিয়ে এন্ড আদার্স বিলিভ, তারপরে এম ড্যাশ শেষ করে ইজ এ গুড নিউজ। বুঝতে পারছেন ব্যাপারটা? হ্যাঁ হ্যাঁ তো এগুলো হচ্ছে গিয়ে কিরকম, মানে ওরা তো নেটিভ ইউজার, ওরা একদম মাতৃভাষা হিসেবে ইউজ করে, তো ওরা এইভাবে বাড়ায় যে ফর লং দ্যাট স্পট হ্যাড বিন রিজার্ভ ফর রংপুর। দীর্ঘদিন ধরে এই স্পটটাকে রংপুরের জন্য সেভ করা হয়েছে, যেটা কিনা হুইচ ওয়াজ অ্যান্ড স্টিল ইজ, যা আগেও যা ছিল এখনো আছে, টু লার্জ এক্সটেন্ট, অনেকটা অনেকাংশেই সিনোনিমাস উইথ ক্রিপলিং প্রপার্টি ব্লা 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 ব্লা। মানে যা আগেও ছিল, মানে যা আগেও এই প্রপার্টির মতোই ছিল, এখনো আছে এগুলোর মতো। ওই যে ইন মাই অপিনিয়ন এন্ড আদার্স বিলিভ, এরকম বোঝাচ্ছে, ঠিক আছে? মানে and still is দেখছি তো এই জন্য আর কি এ না করতে না না, পারছিলাম হুইচ ওয়াজ বা হুইচ ইজ স্টিল বা হুইচ স্টিল ইজ ব্লা ব্লা ব্লা। তো উনি এটাকে পার্টটাকে এইভাবে নিছে। আপনাকে আমি একটা মজা করে শিখাই, দেখেন এগুলো এগুলো খুব সহজ জিনিস। একটা জিনিস দেখাই, দাঁড়ান 1 মিনিট টাইম দেন। আপনাদের সব ফ্রি অফ কস্ট শিখাই দিতেছে, আমার লাভ কি? আপনার বাইরে গিয়ে আমার গালিগালাজ করেন, আমি দেখছি। হ্যাঁ, দাদা গালিগালাজ কি করে দাদা? ভয়ঙ্কর গালিগালাজ করেন। আপনারা ফাইল খুঁজে পান না, পাবলিক পোস্টে গিয়ে কমেন্ট করেন, মানুষ মনে করে আমি ফাইল দেই না, তারপরে আমার ভর্তিতে ওটা বাজে। এটা আপনাদের দোষ না, বলেন তো দেখি। আর যারা করে দাদা তারা সিনসিয়ার না আসলে। এটা সিনসিয়ার না, আসলে সিনসিয়ার না, ধুমধাম কিরে কয় কয় ক্লাস বলে হয় না, তারপরে কি কয় আপনার ফাইল বলে দেয় না, কিরি ভাই কি কয় এগুলো, আর মাথা মুথা ঘুরে, ঠিক আছে? ভাইয়া, দাঁড়ান, বলেন কি বলবেন। আমাদের আইবি এর এমবিএ কোর্সে কি কি থাকবে একটু যদি আইবি এর এমবি প্রিপারেশনে যা যা থাকে তাই তাই থাকবে। কি কি থাকে মানে? হ্যালো, দাদা কোর্স ফিটা কত হতে পারে? কোর্স ফিটা হবে 800 থেকে 1000 টাকা, কারণ 1 বছর মেয়াদি কোর্স তো। আপনার কোর্সটা হয়তো বা 3 বার আপনি শেষ করবেন আমার কাছে, ঠিক আছে? আমাদের কাছে, ওকে? এই জন্য এখানে দাদা কি শুধু কবে আপনি থেকে দিবেন দাদা নাকি জামিল স্যারও থাকবে? আমি থাকবো, জামিল স্যার থাকবে, তারেক ভাই থাকবে, আইবি এর আমার এক ছোট ভাইকেও রাখবো, ওকে নতুন ইন্ট্রোডিউস করাবো, এবার বাংলাদেশ ব্যাংকে হইছে, ঠিক আছে? আমার ছোট ভাই, আমার স্টুডেন্টও সে, কাইন্ড অফ বলতে পারেন, এবার ঠিকছে। তারপর দেখি আমরা এই সেন্টেন্সটাকে একটু বানানোর চেষ্টা করি, চলেন দেখি পারি কিনা আসে, ঠিক আছে? ইটস এ ভেরি বিউটিফুল সেন্টেন্স, আমরা যেটা বানাবো এখন, ঠিক আছে? দেখেন কিভাবে হয়েছে। মনে করেন, আমি মনে করেন বললাম
যে আম, আপনি মনে করেন বললেন যে আই হ্যাভ, ঠিক আছে, সিন দ্য বিউটি অফ রাঙামাটি। আমি আসলে বেসিক্যালি আগামীকাল সকালে ভগবান চাইলে আমার ভাইয়ের ফ্যামিলি 4 জনকে নিয়ে রাঙামাটি বলছি, বান্দরবান একটা ট্যুর দেবো, ঠিক আছে, একদিনের ডে লং ট্যুর। তাই হ্যাভ সিন দ্য বিউটি অফ রাঙামাটি, আমি রাঙামাটির সৌন্দর্য দেখেছি। ভাই বাক্যের অবজেক্ট কোনটা বলেন তো দেখি? দ্য বিউটি অফ রাঙামাটি। দ্য বিউটি অফ বিউটি অফ রাঙামাটি। তাহলে এটার জন্য আমরা কি আনতে পারি? অ্যাডজেক্টিভ ক্লজ আনতে পারি না? জি দাদা। অবশ্যই দাদা। আচ্ছা, আমি বলবো যে হুইচ ওয়াজ দ্য দ্য বেস্ট থিং, এই যে হুইচ ওয়াজ দ্য বেস্ট থিং, সরি আমি মনে হয় ভুল লিখছি, এখানে হবে যে ইট ওয়াজ দ্য বেস্ট থিং। এখন ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করেন, ইউ গাইস আর ব্রিলিয়েন্ট, আপনারা পারবেন, ঠিক আছে। তাহলে ইট কেটে কি লিখবেন? আপনি লিখবেন যে হুইচ ওয়াজ দ্য বেস্ট থিং, বলবেন না আপনি এটা? হ্যাঁ হুম দাদা। আচ্ছা, এখন আপনি যদি বাক্যটা এরকম বলি যে ইট ইজ স্টিল, ঠিক আছে, স্টিল দ্য বেস্ট থিং, তাহলে হুইচ ওয়াজ দ্য বেস্ট থিং এরপরে কি হতে পারে? অ্যান্ড দিয়ে অ্যান্ড হুইচ ইজ স্টিল দ্য বেস্ট থিং বলতে পারেন না আপনি দুইটা অ্যাডজেক্টিভ ক্লজ রাঙামাটি, দ্য বিউটি অফ রাঙামাটির জন্য? পারি দাদা। এখন দেখেন এই দুই অ্যাডজেক্টিভ আপনাকে সব শিখিয়ে দিয়ে লাভ নেই, আপনার পড়ালেখা করেন না, ফাউল আপনারা সব। আমরা শিখিয়ে দিই, আপনারা পড়েন না। ভাই দেখেন আমি কাল ইংলিশটাও শিখছি ম্যাথমেটিক্স এর মতো, ভগবানের আশীর্বাদে কিন্তু আমি ম্যাথমেটিক্স এর খুব ভালো একজন স্টুডেন্ট, আপনারা কি এটা জানেন? না দাদা। না দাদা। আমি কিন্তু ইংলিশ পড়াই, শুধু ম্যাথ পড়াই না। আমি আইবি এর ম্যাথ সলভ করছিলাম 24টা ওই লিমিটেড টাইমের মধ্যে, সর্বোচ্চ মনে করেন একটা অঙ্ক বুঝে যেতে পারে। আমি দাদা আমরা নেক্সট ব্যাচে আপনার থেকে ম্যাথ ক্লাস চাই। না, আমি ম্যাথ পড়াই নাই, ম্যাথ পড়ে পড়ে বুঝে না, ঠিক আছে, বলে বিরক্ত হয়। এটা যে বেশি আপডেট। মনে রাখবেন, বিং এ গুড স্টুডেন্ট এন্ড বিং এ গুড মেন্টর টু আর সিগনিফিকেন্টলি ডিফারেন্ট। আমি ভালো মার্কেটে দেখবেন যে ভালো ম্যাথ পারি তাই ভালো ম্যাথ পড়াই না, ব্যাপারটা এরকম না। আপনি ভালো পারেন আর ভালো পড়ান দুটো আলাদা জিনিস। সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, পড়াইতে গেলে আপনাকে ভালো ছাত্র হতে হবে না, আপনাকে ভালো শিক্ষক হতে হবে, ঠিক আছে। তো আমি ইংলিশটাকেও ম্যাথমেটিক্স এর মতোই শিখেছি, যেমন হুইচ ওয়াজ দ্য বেস্ট থিং, হুইচ ইজ স্টিল দ্য বেস্ট থিং। তো দুই ক্ষেত্রে দেখেন এই ওয়াজ ভালো করে বুঝেন, ওয়াজ অ্যান্ড ইজ স্টিল কমন আছে না ভাই? মানে হ্যাঁ দাদা। আমি যদি বলি যে হুইচ ওয়াজ অ্যান্ড ইজ স্টিল দ্য বেস্ট থিং, বললে কোনো সমস্যা আছে ভাই? না দাদা। তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো, আমি যদি এখন এই ক্লজটাকে এখানে বসায় দিই, আমার কিন্তু লেখাও কমে গেল, লেখাটাও সুন্দর লাগলো, তাই না? বলেন তো বুদ্ধি করে। হ্যাঁ দাদা। এখন ধরেন আপনি চাচ্ছেন হুইচ ওয়াজ বলার পরে বলেন যেটা ছিল এবং এখনো একটু জোর দিচ্ছেন, তাহলে আপনি কোপা সামসো মেথড অ্যাপ্লাই করবেন, এম ড্যাশ, ধরতে পারছেন ব্যাপারটা কি বলছি? হ্যাঁ দাদা। এখন এম ড্যাশটা কত ইউজ করবেন? এবং এখনো বলবেন নাকি এবং বলার পরে বলবেন শুধুমাত্র এখনো, এটা আপনার উপরে। আমি বললাম যে ভাই আমি এবং এখনোটাকে একটু হাইলাইট করতে চাই, এই যে করে দিলাম, দেখেন হয়ে গেল, দেখছেন? আই হ্যাভ সিন দ্য বিউটি অফ রাঙামাটি হুইচ ওয়াজ অ্যান্ড ইজ স্টিল দ্য বেস্ট থিং। ধরতে পারছি না আমরা সবাই? দাদা হ্যাঁ ওয়াজ দাদা। দ্বারা ইজ স্টিল দুটোটাকে বোঝাচ্ছে না? বুঝি নাই কি বলছেন। মানে ওয়াজ এবং ইজ স্টিল দুটোটাই একই জিনিস ওরে এই দুইটা কথা। বাক্যকে একত্র করছি, কমন নিছি, যেগুলো যেগুলো কমন সেগুলো একবার লিখছি, মধ্যখানে এটা আলাদা তো তাই দুইবার লিখছি, বুঝতে পারছেন? বিষয়টা সিম্পল জিনিস, দেখেন ভালো করে বোঝার চেষ্টা করেন, বুঝতে পারছেন? হ্যাঁ দাদা। And আমি যদি বলি ইট, যে ইট যদি বলি যে দ্য বেস্ট থিং, হ্যাঁ, এটার জন্য আমি একটা অ্যাডজেক্টিভ ক্লজ আনবো। আমি যদি বলি ইট আই হ্যাভ এভার এভার উইটনেসড, কারণ সিন তো একবার বলে ফেলাছি, তাই না? সো উই শুড নট রিপিট দ্য ওয়ার্ড। তাহলে আমি কি লিখবো? দ্য বেস্ট থিং দ্যাট আই হ্যাভ এভার উইটনেসড,
ঠিক আছে কিনা বলেন ওস্তাদ, যিনি দিছেন হ্যাঁ বাপ, দাদা। ধরতে পারছেন না বিষয়টা? খুবই সহজ। আপনি দ্য বেস্ট থিং এর যে টিপলো দ্যাট আই হ্যাভ এভার, দ্যাট বাদ দেই এনি প্রবলেম, শুধুমাত্র দ্যাট বাদ দিলে কোনো প্রবলেম আছে কি? না দাদা। কোনো সমস্যা নেই। দেখছেন একদম, দেখেন আপনি যে বাক্য দিছেন ওই বাক্যটার মতোই হয়েছে, তাই না? জি। সজীব হোসেন, আপনি যে ব্যাচে আছেন ওই ব্যাচের ফিচার পোস্টে যান, সব পেয়ে যাবেন আপনারা। ঠিক আছে, তাহলে ভাই আমরা বুঝতে পারছি না যে কিভাবে বাক্যগুলো তৈরি হয়েছে। হ্যাঁ হ্যাঁ দাদা। দাদা। So you have to love লেখাপড়া। If you love লেখাপড়া, লেখাপড়া will love you। ঠিক আছে, এটাও দাদা নতুন একটা জিনিস শিখলাম আজকে। আপনি যত পড়বেন আমাকে প্রশ্ন করবেন প্রাসঙ্গিক ভাবে, আমি কোনোদিন মাইন্ড করব না, এবং আপনি শিখতে পারবেন। উল্টাপাল্টা প্রশ্ন করলে আমার মুখের ভাষা ইহা যে কি হয়ে যাবে ইহা কিন্তু আমি জানি না, আমি কিন্তু খুব খারাপ লোক, আমি কাউকে কেয়ার করি না। আপনি প্রাসঙ্গিক প্রশ্ন দিবেন, দেখবেন যে আপনি নতুন নতুন জিনিস শিখবেন, নতুন জিনিস শিখলেন যে ভাই একটু ভাবের বহিঃপ্রকাশ দেখানোর জন্য এটা বানানো যায়, ঠিক না? তাহলে আপনাকে এরকম বাক্য বানাবেন, আমাকে মেল করতে হবে আজকে রাতে আবার, ঠিক আছে? একজন কি বলছে, ঘুম কমানোর কোনো টেকনিক আছে? কেন ঘুম কমাবেন কেন ভাই? আমি যখন ইয়াং ছিলাম তখন কম ঘুমাইতাম, আমি এখন সবসময় 8 ঘন্টা করে ঘুমাই, মিনিমাম 8 ঘন্টা ঘুমাবেন সবসময়। কয় ঘন্টা ঘুমাবেন ও, 8 ঘন্টা। উর্মি? আমার বউ ফোন দেখতে দেখতে কানে হেডফোন লাগায় ঘুমায় গেছে, মোবাইল ধরেই রাখছে ঘুমের মধ্যে, দেখছেন? একটা ছবি তুলে রাখতে হবে, সকালবেলা দেখাবো যে দেখ তুই ঘুমের মধ্যে কি করছিস। ভিডিও করে লিখে রাখি, দাদা, এই যে ভিডিও করে রাখতেছি, ঘুমায় পড়ছে ঘুমের মধ্যে মোবাইল, না ভিডিও করে রাখতেছি, ঘুমের মধ্যে মোবাইল হাতে ধরে রেখে ঘুমাইতেছে, এই ভিডিও তোর বাপের কাছে দিব, তারপর কমু না করে রাখতেছে, কেমন খারাপ খারাপ। হ্যাঁ বলেন আপু, বলেন। দাদা বলতেছিলাম আপনি তো পড়তে অনেক পছন্দ করেন। অবশ্যই। এখন খুব সিরিয়াস ভাবে একটা জিনিস পড়তেছেন, ওই সময় যদি চেতক আপনাকে বিরক্ত করে তখন আপনি আপনার রাগ কন্ট্রোল করেন কিভাবে? রাগ করবো কেন, ওরা পড়তে বসাই দিব, তুইও পড়বো এবে, ঠিক আছে? ও কি আর সেটা বুঝে? ও বুঝবে না কেন? ও বুঝবে না, তোর বাপ বুঝবে, আমি ওর বাপ না, আমি বুঝবো, সমস্যা কি? ঠিক আছে। উর্মি, তুমি যে ফোনটা হাতে লাগে ঘুমায় পড়ছো রে, ওইগুলো কিছু আমি ভিডিও করে রাখছি, তোমার বাবার দিব এটা, এবার বুঝলো কেমন লাগে। উর্মির বাচ্চা ফুটফুটে সুন্দর। তাহলে কি হইলো, আমরা এগুলো বুঝে গেছি, ঠিক আছে? তো ঘুম কমানোর কোনো টেকনিক নাই, ঘুমাবেন, মনের মাধুরী মিশিয়ে ঘুমাবেন। শুনেন একটা জিনিস, সুমাইয়া কি কইছে আবার, আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক হাউএভার ইউ উড রিপ্লাই ইন ইউর কনভেনিয়েন্ট টাইম প্লিজ। না আমি দিব, হয়েছে কি আমার বাসার ওয়াইফাই 2 দিন ধরে নাইগা, আজকে যে আইছে মাত্র, বুঝছেন? এই জন্য কোন কোনো হোমওয়ার্ক আমি দেখতে পাই নাই। তো ঘটনাটা হচ্ছে যে, শুনেন কখনো কম ঘুমাবেন না, ঠিক আছে? কিন্তু ঘুমের সময় বুঝবেন, দেখেন, ইফ ইউ স্লিপ 8 hours পার ডে, ব্যাপারটা চিন্তা করে দেখেন, ইউ হ্যাভ 24 hours, তার মানে আউট অফ 24 আওয়ার আপনি 1/3 টাইম ঘুমায় ঘুমায় পার করতেছেন। এই ঘুমটা যেন কি হয়, দরকারি বা কার্যকরী হয়, ঠিক আছে? এই ঘুমটা যদি দরকারি কিংবা কার্যকরী না হয় তাহলে কিন্তু সমস্যা। যেমন আমার বয়স 35-36 বছর চলে, আমি এখনো শুইলেই ঘুমায় পড়ি, শুইলেই ঘুমায় পড়ি, ঠিক আছে? ভগবানের আশীর্বাদে আমার জীবনের সবচেয়ে খারাপ দিনগুলোতেও আমি কোনোদিন না ঘুমায় থাকি নাই। আমার জীবনে না ঘুমায় থাকার রেকর্ডের মানে, যদি আমি ইতিহাস ঘাঁটি, আম, যদি ঘাঁটি, আমি মনে হয় আমার স্মরণে একটা দিনই আসে, সেই দিনটা হইলো আমি যেদিন করছি, কি বলে যে, আমার মা কোভিড সাসপেক্টেড ছিল, ওই দিন আমি ঘুমাইতে চাই আর ঘুমাইতে পারি নাই। আর এমনি আমি জীবনে বহু রাত যে কাটাইছি, ঠিক আছে, কিন্তু এছাড়া আমি কোনোদিন ঘুমে আমার ব্যাঘাত ঘটে নাই, আমি শুইলেই ঘুম, শুইলেই ঘুম। আমার ছেলে যখন হইলো ভগবানের আশীর্বাদে, হওয়ার 4 দিন না 5 দিন বয়সে তাকে এনআইসিইউতে নিয়ে গেল, ঠিক আছে? তো এনআইসিইউতে নেওয়ার পরে কি হলো শুনবেন? হ্যাঁ হ্যাঁ দাদা বলেন। কি বলি, দাদা বলেন। এনআইসিইউতে নেওয়ার পরে